যার সঙ্গে আমার বিয়ে ঠিক হলো সেই মানুষটা বয়সে আমার থেকে গুণে গুণে ১২ বছরের বড়। এই বয়সের বিশাল পার্থক্যের জন্যই শুরুতেই সম্বন্ধে আমার ঘোর আপত্তি ছিল। তবে বাবা মা সেই কথা মানতে নারাজ। কারণ পাত্র বাবার চেনা জানা। তার চেয়েও বড় কথা বনেদি পরিবারের ছেলে। সদর থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক পাশ করে এসেছে। বর্তমানে বাপ-দাদার ব্যবসা সামলাচ্ছে। আবার দেখতে শুনতেও নাকি চমৎকার। মায়ের ভাষায় যেটাকে বলে রাজপুত্তর। বড় চাচি বলেন, আমার নাকি সাত কপালের ভাগ্য যে কালবতী হওয়ার পরেও এমন বনেদি পরিবার থেকে সম্বন্ধ এসেছে। তাই যেন বেশি তেড়িবেড়ি না করি। চুপচাপ ভদ্রমেয়েটি সেজে পাত্রপক্ষের সামনে বসে পড়ি। আমার মনটা খারাপ হয়ে গেল। হ্যাঁ, আমার গায়ের রংটা এ বাড়ির বাকি মেয়েদের তুলনায় একটু চাপা, কিন্তু এই কথাটা কি এভাবে সবার সামনে এত বিশ্রী করে বলবার কোনো দরকার ছিল? আমি আর কিছু না বলে চুপচাপ সেখানেই দাঁড়িয়ে রইলাম। রিমু মিমুকে দেখলাম। তারা প্রাণপণে চেষ্টা করছে হাসি চেপে রাখার, কিন্তু পারছে না। ভাবভঙ্গি এমন যেন বড় চাচি কোনো মজার কথা বলেছেন। তাদের স্বভাবই এমন। আমার প্রসঙ্গে কোনো কথা হলে তাদের কি যে মজা লাগে। আর সেই প্রসঙ্গটা যদি হয় আমার গায়ের রং নিয়ে, তাহলে তো কথাই নেই। আগে তাদের এই আচরণে খুব কান্না পেত। এখন অবশ্য কান্না পায় না, তবে মন খারাপ হয়। খুব খুব খারাপ হয়। আজও মনটা খুব খারাপ হয়ে গেল। তাই আমি আর বিয়ের আলোচনায় থাকলাম না। যদি আমার সুযোগ থাকতো, তাহলে আমি শুধু আলোচনায় নয়, এই বাড়িতেই থাকতাম না। দূরে কোথাও চলে যেতাম, যেখানে কেউ আমার গায়ের রং নিয়ে টিটকিরি করবে না, হাসি ঠাট্টা করবে না, আমার সঙ্গেও স্বাভাবিক মানুষের মতনই ব্যবহার করবে। আমি শুধু চাই একটু সম্মান আর একটু ভালোবাসা, আর কিছুই না। কিন্তু আমার ভাগ্যে সেগুলো কখনোই জোটেনি। ঘরে গিয়েই আমি দরজায় খিল দিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। তবে কেন যেন নিজের মুখের দিকে তাকানোর সাহস হলো না। দ্রুত সরে গেলাম। একটা সময় আমি আয়না দেখতে খুব ভালোবাসতাম। সারাটাক্ষণ শুধু আয়নার সঙ্গে আঠার মতন চিপকে চিপকে থাকতাম। আর এখন এই মুখটার দিকে তাকানোর মতন সাহসটুকু আমার ভেতরে অবশিষ্ট নেই। এগুলো ভেবেই আমার কান্না পেয়ে গেল। বারবার মনে হতে লাগলো, কেন আমি এত কুৎসিত দেখতে? কেন? কেন আমি অন্যদের মতো একটু রূপ নিয়েও জন্মালাম না? কেন? কাঁদতে কাঁদতে কখন চোখ লেগে গেল বুঝতে পারলাম না। ঘুম ভাঙলো দরজার তীব্র কড়াঘাতের শব্দে। আমি হুড়মুড়িয়ে উঠে বসে দেখি চারিদিক অন্ধকার হয়ে এসেছে। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কতক্ষণ ঘুমিয়েছি আমি? যে দুপুর থেকে সিধা রাত হয়ে গেল। অন্ধকারে হাতড়ে হাতড়ে আমি কোনো মতে সুইচ বোর্ড পর্যন্ত গিয়ে দেখি কারেন্ট নেই। ব্যাপারটা আমি বুঝলাম অনেক গুতাগুতি করার পরে। তখনও ঘুমের রেশ ঠিক মতন কাটেনি, তাই সবকিছু বুঝতে একটু বেগ পেতে হচ্ছিল। আমি আর সুইচ বোর্ডকে ঘাটালাম না, সেটাকে তার হালে ফেলেই দরজা খুলতে ছুটলাম। দরজা খুলে দেখি মা দাঁড়িয়ে আছেন, হাতে ছোট্ট একটা মোমবাতি। আলো টিমটিমে, যে কোনো সময় বুঝে যাবে। আমি বললাম, তোমরা আমাকে একটু ডাকতে তো পারতে মা। এত সময় ঘুমিয়েছি যে আমি নিজেই বুঝতে পারিনি। মা তখন বিস্মিত গলায় বললেন, এত সময় মানে? তুই ঢুকেছিস বড়জোর 1 ঘন্টা হয়েছে। এর জন্য এত গাইগুই করার কি আছে? আমি কিছু না বলে চুপ করে রইলাম। কারণ বড় চাচি বলেছেন কালো মেয়েদের এত পটর পটর করা উচিত না। পরে সংসার করতে গেলে ঝামেলা হবে। শ্বশুর বাড়ির লোকেরা বিরক্ত হয়ে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেবে। তাই এখন থেকেই শিখে রাখছি কিভাবে শ্বশুর বাড়িতে গিয়ে চুপচাপ থাকবো। যাই হয়ে যাক না কেন, আমি শান্ত গলায় বললাম, তুমি কেন এসেছো বলো তো? মা ইতস্তত করে বললেন, তেমন কিছু না। খোকা সদর থেকে তোর জন্য দুটো গোলাপি সাবান এনেছে তো, সেগুলোই দিতে এলাম। খোকা বলল, এগুলো দিয়ে মুখ ধুলে নাকি তোর চামড়া ছবির মেয়ের মতোই ফর্সা আর চকচকে হয়ে যাবে। বলেই মা সাবান দুটো এগিয়ে দিলেন। আমি কোনো মতে সেগুলো হাতে নিয়ে দরজাটা বন্ধ করে দিলাম। এবং তখনই একটা ব্যাপার উপলব্ধি হলো। আমরা যখন ঘুমিয়ে থাকি তখন জাদুশক্তির মতন সকল খারাপ স্মৃতিগুলো ভুলে থাকতে পারি। চেয়েও তখন খারাপ স্মৃতিরা হানা দিতে পারে না। তাই হয়তোবা আমি ঘুমকাতুরে মেয়ে। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে সাবান দুটোর প্যাকেটের দিকে তাকালাম। ঈষৎ অন্ধকারে প্যাকেটগুলোর রঙও গাঢ় বর্ণ ধারণ করেছে।
আমি জানি ওই 12 বছরের বড়লোকের সঙ্গে যদি আমার বিয়ে না হয়, তাহলে আমার ভবিষ্যৎও এমনই অন্ধকারের দিকে এগিয়ে যাবে। তাই মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললাম, আমি বিয়ে করব, এবং ওই লোককেই করব। এরপর কি হবে আমি জানি না। রিমু মিমু বলে আমার মতন কালো মেয়েদের কপালে নাকি ভালো বর জুটে না, আর যদি কোনোভাবে জুটেও যায় তাহলে সেই বর হয় ভীষণ ভয়ঙ্কর। তারা এই কথাগুলো তখন ঠাট্টার ছলে বলল। এখন আমার মনে হচ্ছে সত্যিই মানুষটা ভালো হবে তো। যদি না হয় তাহলে। সন্ধ্যার পরপরই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। যে সে বৃষ্টি নয়, আষাঢ়িয়া ঝুম বৃষ্টি, সঙ্গে ঝড়ো হাওয়া। বৃষ্টি দেখে আমার ভেঙে যাওয়া মনটা ভালো হয়ে গেল। ঠিক করলাম আজ মন ভরে বৃষ্টিতে ভিজে নিজের মনের সকল অবসাদ ধুয়ে মুছে ফেলবো। যেই ভাবা সেই কাজ। রিনুকে নিয়ে লুকিয়ে লুকিয়ে ছাদে উঠে গেলাম। রিনু হলো আমাদের সব থেকে ছোট বোনটি। অসম্ভব চঞ্চল হয় তাকে সহজেই রাজি করাতে পেরেছিলাম। নইলে মিমু হলে দৌড়ে গিয়ে বড় চাচাকে ধরে আনতো। তখন এই দস্যি মেয়ের জন্য এই বয়সে এসেও মার খেতে হতো। আমাদের বাড়িটি দোতলা, 3 তলায় মাঠ সমান ছাদ, ইটা দিয়ে অর্ধেক বাউন্ডারি দেওয়া। তাই অন্ধকারে ছাদে ওঠা নিয়ে কোনো বেগ পেতে হলো না। তবে সমস্যা হলো, বৃষ্টির পানিতে ছাদে জমে থাকা শ্যাওলা দিয়ে মাটি অসম্ভব পিচ্ছিল হয়ে আছে। উপর থেকে পড়ার কোনো সম্ভাবনা না থাকলেও পা রাখলেই আছাড় খাবো নিশ্চিত। তাই ভেতরে যাবার সাহস করলাম না। চিলেকোঠার ভেতর থেকে হাত দিয়ে বৃষ্টির ফোঁটা অনুভব করতে লাগলাম। আমি এতেই সন্তুষ্ট ছিলাম। কিন্তু রিনু তা মানতে নারাজ। বলল, গেট পর্যন্ত এসে আমি কিছুতেই বৃষ্টিতে না ভিজে ঘরে ফিরবো না, এমন সুযোগ বারবার আসে না। আমি বিরক্ত হয়ে বললাম, হ্যাঁ, আছাড় খেয়ে যখন কোমর ভাঙবি তখন চাচি এসে আমাকেই ধরবে, কোনো ভিজাভিজি হবে না। রিনু ও নাছোড়বান্দা, গলা উঁচিয়ে বলল। আলবাত হবে, আর তুমিও আমার সাথেই আসছো কিন্তু বুবু। আমি চাপা গলায় ধমক দিয়ে বললাম, তুই গেলে যা, আমাকে টানছিস কেন? কারণ বুদ্ধিটা তোমারই ছিল, এখন চলো তো, কেউ যদি এসে পড়ে তখন আর ভেজা হবে না। আমি কিছু বলতে যাব তার আগেই ছাদের ভেতর থেকে কেউ একজন বজ্রকণ্ঠে বলে উঠল। কোনো ভিজাভিজি হবে না, যাও এক্ষুনি নিচে যাও। ভয়ঙ্কর কণ্ঠস্বর। আমি আর রিনু দুজনেই আঁতকে উঠলাম। এই বাড়ির ছাদ নিয়ে একটা কথা প্রচলিত যে এই ছাদে নাকি তেনাদের বাস আছে। যদিও বা কোনোদিন বিশ্বাস করিনি, কিন্তু আজ হঠাৎই সেই তেনাদের কথা মনে পড়ে গেল। মনে পড়তেই ভয়ে আমার গায়ে রীতিমতো কাঁটা দিয়ে উঠল। রিনু আমার হাতটা শক্ত করে চেপে কাপা গলায় জিজ্ঞেস করলো। কে ওখানে? ভেতর থেকে তখন আর কোনো শব্দ এলো না। এবার আমি একটু কড়া গলায় বললাম, কে ওখানে? এখন যদি এটা বলা না হয় তাহলে কসম দাদিজানের বাথরুমের জুতো দিয়ে পিটিয়ে ছাল তুলে ফেলবো। ফাজলামো হচ্ছে? আমাদের দাদাজানের বাড়ি। রিনু এই ভয়ের মাঝেও ফিক করে হেসে ফেলল। তবে আমি হাসতে পারলাম না। কেন যেন মনে হচ্ছে ওই গলার স্বরটা আমার চেনা, কিন্তু মনে পড়ছে না কোথায় শুনেছি। এমনই সময় ছাদে জমে থাকা পানিতে ছপ ছপ শব্দ শোনা গেল। কেউ দ্রুত পায়ে এদিকে এগিয়ে আসছে। রিনু আমার ওড়নার আঁচল শক্ত করে আঁকড়ে ধরল, চাপা গলায় বলল। ভূতের সঙ্গে পাঙ্গা নেওয়া কি ঠিক হবে বুবু? আমি জবাব দিলাম না। মেয়েটা বেশি ফালতু কথা বলে। ভেতর থেকে জবাব এলো। একদমই ঠিক হয়নি। বলতে বলতে সে তখন আমার একদম বরাবরে এসে দাঁড়িয়েছে। আর ঠিক তখনই বিকট শব্দে বিদ্যুৎ চমকে উঠল। এর পরের দৃশ্য দেখার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না। আমার বরাবরে এসে দাঁড়িয়ে আছে স্বয়ং খোকা ভাইয়ার ছোট ভাই। বিদ্যুৎ চমকানোর গোলাপি আলোতে আমরা স্পষ্ট দেখলাম তার ভেজা মুখ, কপালে ছোট্ট একটা আঘাতের চিহ্ন। তাই স্বাভাবিকভাবেই আমার আর রিনুর আতঙ্কে হাত পা কাঁপতে শুরু করলো। তবে সব থেকে বেশি ভয় আমার লাগছিল, কারণ রিনুর থেকে বেশি বেয়াদবিটা আমিই করেছিলাম। আমার শাস্তিটা নিশ্চয়ই রিনুর থেকেও ভয়ঙ্কর হবে ভেবেই শুকনো ঢোক গিললাম। ফরহাদ ভাইয়া আমার দিকে আরেকটু এগিয়ে এসে বললেন। তুই আমাকে দাদিজানের বাথরুমের জুতো দিয়ে পিটিয়ে ছাল তুলবি, তাই না? আমি সঙ্গে সঙ্গে বললাম, না না ভাইয়া। ফরহাদ ভাই আমাকে কথা শেষ করতে দিলেন না, কথার মাঝে থমকে উঠলেন। তোরা দুটোতে বেশি বেড়েছিস, দাঁড়া, দেখাচ্ছি তোদের কিভাবে পিঠের ছাল তুলতে হয়। রিনু আঁতকে উঠে বলল। এই না 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 না, আমি তো কিছু করিনি বা বলিনি। দুটোতে বলছো কেন? হ্যাঁ, ফরহাদ ভাই তীক্ষ্ণ গলায় বললেন। যা নিচে যা, এক্ষুনি নিচে গিয়ে পড়তে বস, আমি এসে পড়া ধরছি।
কালকের বাড়ির কাজগুলো সব করেছিলি? রিনু ঘন ঘন মাথা নেড়ে বলল, অবশ্যই আমি করেছি, কালকে রাতেই সব পড়া শেষ করে রেখেছি। আচ্ছা আমি যাই, মা বোধহয় আমাকে খুঁজছেন। এই বলেই রিনু এক প্রকার দৌড়ে সিঁড়ি টপকে নিচে চলে গেল। আমিও তার পেছনে যেতে চলে গেলাম। হঠাৎই পেছনে ফিরে দেখি ফরহাদ ভাই ভেতরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। বোধহয় কাউকে দেখছেন। আমি আর ঘাটালাম না, নিচে চলে এলাম। দোতলায় নামতেই বড় চাচির সঙ্গে দেখা হলো। তিনি আমাকে ছাদ থেকে নামতে দেখে ঝাঁঝালো গলায় বললেন, কি ব্যাপার, এত রাতে ছাদে কি করছিলে? আমি বললাম, বৃষ্টি দেখতে গিয়েছিলাম, সঙ্গে রিনুও ছিল। কথাটা আমি চেষ্টা করলাম যথাসম্ভব বিশ্বাসযোগ্যভাবে বলবার, তবে লাভ হলো না। বড় চাচি বিশ্বাস করলেন না, ধরেই নিলেন আমি ছাদে গিয়েছিলাম নিষিদ্ধ কোনো কাজে। সেটা তার সন্দেহ থেকে বিশ্বাসে পরিণত হলো তখন, যখন তিনি জানতে পারলেন সেই সময় ফরহাদ ভাইয়াও ছাদে ছিলেন। আমি আর ফরহাদ ভাইয়া এই বৃষ্টির রাতে একসঙ্গে নির্জন ছাদে ছিলাম। কথাটা ভেবেই বড় চাচি অজ্ঞান হয়ে গেলেন। তবে সেটা কোনো সমস্যা ছিল না। সমস্যা হলো তখন, যখন পুরো বাড়িতে এই কথাটা ছড়িয়ে পড়ল, একটু ভিন্নভাবে, যে আমি আর ফরহাদ ভাই নাকি ছাদে প্রেম করতে গিয়ে বড় চাচির হাতে ধরা খেয়েছি। ফরহাদ ভাই আর আমার প্রেমের কাহিনীটা কিভাবে কিভাবে যেন পুরো এলাকায় রটে গেল। এলাকার বাচ্চা থেকে বুড়ো সবার মুখে ওই একই কথা। সে এক দুঃখের কথা। আমরা কেউই লজ্জায় বাড়ি থেকে বের হতে পারছি না। বিশেষ করে আমি। বের হলেই পাশের বাড়ির চাচিরা কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই অদ্ভুত দৃষ্টি থেকে বাঁচার জন্য আমি বাড়ি থেকে বেরোনোই বন্ধ করে দিলাম। তবে এতেও ঘটনা থেমে থাকলো না। এক কান দু কান হতে হতে এই খবর একদিন বাড়ির কর্তাদের কানে চলে গেল। এতদিন বাড়িতে এই ব্যাপারটা নিয়ে খুব একটা চর্চা চলছিল না বললেই চলে। শুরুতে বড় চাচি একটু ঝামেলা করেছিলেন, পরে ফরহাদ ভাইয়ের কানে ঘটনা পৌঁছতেই সব কেমন ঠান্ডা হয়ে গিয়েছিল। তিনি চাচিকে কি বুঝিয়েছেন সেসব জানি না, তবে পরে বড় চাচি স্বাভাবিক হয়ে গিয়েছিলেন। তাই বাড়ির পরিবেশও স্বাভাবিক। এরপরে সেই ঘটনা নিয়ে বাড়িতে কেউ টু শব্দ পর্যন্ত করেনি। সব স্বাভাবিকভাবেই চলছিল। বাড়ির যে গুটি কয়েকজন সদস্য এই ঘটনা সম্পর্কে জেনেছিল, তারাও ফরহাদ ভাইয়ের জন্য চুপ করে গিয়েছিল। আমি ভেবেছিলাম, যাক, ঘটনা হয়তো এখানেই শেষ। এভাবে আস্তে আস্তে এলাকাবাসীও নিশ্চয়ই ভুলে যাবে। কিন্তু সেগুড়ে বালি। আমার ভাবনাকে ভুল প্রমাণিত করে এই খবর এক কান দু কান হতে হতে বড় চাচার কানে পৌঁছে গেল। সব থেকে মজার ব্যাপার হলো, তাকে এই খবরটা দিয়েছে আমার হবু শ্বশুরবাড়ির লোকেরা। সঙ্গে তারা বিয়েটাও ভেঙে দিয়েছে। শুধু তাই নয়, সেখান থেকে বড় চাচাকে অনেক কথা শুনিয়ে দেওয়া হলো। এর আগে এই মানুষটির জন্য আমার তেমন অনুভূতি কাজ না করলেও সেই দিন খুব খারাপ লাগলো। বড় চাচা শুধু বাড়িতেই না, আমাদের এলাকায়ও বেশ সম্মানীয় মানুষ। তাই তার এমন অপমানটা স্বাভাবিকভাবেই বাড়ির কেউই হজম করতে পারলো না। সেদিন যদিও বা আমাকে এই ঘটনার জন্য কেউ দায়ী কিংবা কিছু বলেনি, তবে সেই রাতে আমি আর ঘুমাতে পারলাম না। কারণ এই কিছু না বলাটা আরো ভয়ঙ্কর। বড় কোনো ঝড় আসার আগে যেমন পরিবেশ ক্ষণিকের জন্য নিস্তব্ধ হয়ে যায়, তেমনি এখনকার পরিস্থিতিও। আজকে কিছু বলেনি এর মানে এই না যে কালকেও কিছু বলবে না। সব থেকে বড় কথা, এসবের জেরে যে এত ভালো সম্বন্ধটা হাতছাড়া হয়ে গেল, সেটার দায়ভারও বড় চাচি নিশ্চিত আমার উপরেই চাপাবেন। কারণ বড় চাচির নজরে কালো মানেই দোষী। শুধু বড় চাচি নয়, এই বাড়ির প্রতিটা সদস্যেরই দায় ধারণা। এমনকি আমার বাবা মায়েরও ধারণা একই। কৃষ্ণবর্ণের মানুষদের প্রতি তাদের প্রবল ঘৃণা কাজ করে। আর যদি সেটা হয় মেয়ে, তাহলে তো কথাই নেই। ভয় আর আতঙ্কে সে রাতে আর ঘুমাতে পারেনি। সারা রাত কাটলো এপাশ ওপাশ করতে করতে। অনেক কষ্টে শেষ রাতের দিকে যাও একটু চোখ লেগে এসেছিল, খানিকক্ষণ বাদে সেটা থেকেও রিনু এসে উঠিয়ে দিল। আমি অনেক কষ্টে চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে। রিনু আমাকে ঠেলতে ঠেলতে বলল, আর কত ঘুমাবে বুবু? সবাই তো উঠে গেছে, বাকি আছে শুধু তুমি আর খোকা ভাইয়া। এখন যদি না ওঠো তাহলে কিন্তু শেষে খোকা ভাইয়ার সঙ্গে নাস্তা করতে হবে। আমি ঘুম ঝরানো গলায় বললাম, করে নেব, উনিও তো ভাই লাগেন, এখন তুই যা তো। রিনু তখন বিরক্ত গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি ঘুমাও। ওখানে কি হচ্ছে কোনো খবর কি তুমি রেখেছো? নাস্তার পরেই বাংলা ঘরে ফরহাদ ভাই আর তোমাকে নিয়ে বৈঠক বসবে। সেখানে বড় চাচা বাড়ির সবাইকে, বিশেষ করে তোমাকে আর ফরহাদ ভাইকে উপস্থিত থাকতে বলেছেন। কথাটা শুনে আমার সব ঘুম উড়ে গেল। এক প্রকার লাফিয়ে বিছানা থেকে নামলাম। রিনু বলল, কই যাও বুবু? আমি উস্কো খুস্কো চুলগুলোকে খোপা করতে করতে বললাম,
ফরহাদ ভাইয়ের কাছে। এই ব্যাপারে তার সঙ্গে একবার কথা বলা দরকার। জানিস, কি থেকে কি হয়ে গেল আমি তো এখনো বুঝতে পারছি না। মিথ্যা ভিত্তিহীন একটা খবর নিয়ে এমন নাচানাচি করার কি কোনো মানে আছে? যত্ত সব। তুই বল, ভাইয়া এখন কোথায়? রিনু স্বাভাবিক গলায় বলল, ছাদে গিয়ে দেখো। আর শোনো, সাবধানে যেও। সবার নজর কিন্তু এখন তোমাদের উপরেই। কেউ যদি তোমাদের একসঙ্গে দেখে ফেলে তাহলে এই মিথ্যাকে সত্য বানিয়ে ফেলতে 2 সেকেন্ডও লাগবে না। আমি মাথা নাড়লাম। কথা সত্য, মফস্বলের মানুষেরা তিলকে তাল বানাতে ওস্তাদ। অন্তত নিজের 17 বছরের জীবনে আমি এতটুকু বুঝতে পেরেছি। ছাদের লোহার ভারী দরজাটা ভেজানো ছিল। উকি দিয়ে দেখি দক্ষিণের ভাঙা রেলিংটা ঘেঁষে দাঁড়িয়ে আছেন ফরহাদ ভাই। পেছন ফিরে থাকায় মুখভঙ্গিটা দেখতে পেলাম না। এই বাড়িটা যেমন পুরনো, এটা সব জিনিসপত্র পুরানো হয়ে গেছে। ছাদের এই লোহার দরজাটা তাই খুলতে গেলে বিশ্রী ক্যাচ ক্যাচ শব্দ হয়। আমি অতি সাবধানে দরজাটা ঠেলে ভেতরে ঢুকে পড়লাম। ভাগ্য ভালো থাকায় কোনো শব্দ হলো না। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। পা টিপে টিপে তার পেছনে গিয়ে দাঁড়াতেই ফরহাদ ভাইয়া হঠাৎই বলে উঠলেন। কি চাই? হঠাৎ ফরহাদ ভাইয়ের প্রশ্নে আমি একটু চমকে উঠল। পরক্ষণেই নিজেকে সামলে নিলাম। শুকনো কেশে বললাম, আপনার সঙ্গে কথা আছে ভাইয়া। ফরহাদ ভাই আমার দিকে ফিরে তীক্ষ্ণ গলায় বললেন। কিসের কথা? তার বলার ধরন শুনেই কেন যেন আমার গলাটা শুকিয়ে একদম কাঠ হয়ে গেল। অদ্ভুত তো, এই সমস্যা আমার আগে ছিল না, এই এখন উৎপত্তি হলো। এমনি সময় হঠাৎই আমার খেয়াল হলো কিছু বলার জন্য আমি কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। এখানে আসবার আগে যা যা ভেবে রেখেছিলাম সব কথা এলোমেলো হয়ে গিয়েছে। ফরহাদ ভাই জবাবের আশায় আমার দিকে তাকিয়ে আছেন। আমি অস্বস্তিতে পড়ে গেলাম। কি বলবো কিছুই মাথায় আসছে না। এমনি সময় আমার কথার অভাব থাকে না। আজ কাজের সময় সব ফুরিয়ে গেল। এই কেমন যন্ত্রণা! ফরহাদ ভাই আমার দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিলেন। অন্যদিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন। রোদের ভেতরে দাঁড়িয়ে না থেকে নিচে যা। নাস্তা করেছিস? আমি ঘন ঘন মাথা নেড়ে বললাম, না। ফরহাদ ভাই বিরক্ত গলায় বললেন, তো যা, গিয়ে নাস্তা কর। গাধার মতন এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমি চুপ করে গেলাম। তবে কথাটা না বলে যেতে মন চাইছে না। উফ, খুব দরকারি একটা কথা ছিল। এখন যদি না বলে চলে যাই তাহলে আমি শান্তি পাবো না। আজ সারাদিন আমার মাথা ব্যথা করবে। আমি অসহায় গলায় বললাম, বিশ্বাস করুন, আমি আপনাকে খুবই জরুরি একটা কথা বলতে এসেছিলাম, কিন্তু আপনাকে দেখে সব ভুলে গিয়েছি। অথচ কথাটা খুবই জরুরি ছিল। ফরহাদ ভাই আমার কথা বিশ্বাস করলেন কিনা বোঝা গেল না। চাপা ধমক দিয়ে বললেন। নিচে যেতে বলেছি আমি। আমি আর কিছু না বলে মনে করার চেষ্টা করলাম। এমনি সময় হঠাৎ আকাশ থেকে একটা পাখির মৃতদেহ এসে ঠিক আমার পায়ের কাছে পড়ল। আমি চমকে ফরহাদ ভাইয়ের ডান হাতটা টেনে ধরতেই তিনি আমার দিকে একটু ঝুঁকে গেলেন। কাজটা আমি করেছিলাম সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত বশত, কারণ পাখির পড়ার ঘটনাটায় আমি বেশ ঘাবড়ে গিয়েছিলাম। তবে যতক্ষণে সবকিছু আমার বোধগম্য হলো ততক্ষণে দেরি হয়ে গেছে। পাশের ছাদ থেকে একজন ভদ্রমহিলা আমাদেরকে এই অবস্থায় দেখে ফেলেছে। তিনি এখন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন, কি দিন এসে পড়লো রে বাবা! এই সাত সকালে উঠে এইসব দৃশ্য দেখতে হচ্ছে রে। ছি ছি, বলি তোমাদের কি লজ্জা শরমের কোনো বালাই নেই? খোলা ছাদে উঠে এইসব কি নষ্টামি চলছে? কর্কশ গলায় মহিলা এক নাগাড়ে বলেই যাচ্ছে, ভাঙা রেডিওর মতন। থামাথামির কোনো নামই নেই। আমি ফরহাদ ভাইয়ের দিকে তাকালাম। তিনি ফোঁস করে নিঃশ্বাস ফেলছেন। বোধহয় রাগ নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছেন। কথাটা মাথায় আসতেই আমি সঙ্গে সঙ্গে তার হাত ছেড়ে দিলাম। ফরহাদ ভাই হাত ঝাড়তে ঝাড়তে দাঁতে দাঁত চেপে বললেন, তোর জন্য এখন আমিও ফাঁসলাম। বাহ, চমৎকার। আমি মাথা নিচু করে ফেললাম। নিচে যাওয়ার জন্য পা বাড়াতেই দেখি ছাদের দরজায় মা, দাদি যান সহ সবাই দাঁড়িয়ে আছেন। আর বড় চাচি তো জ্বলন্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। পারলে তিনি ওই চোখ দিয়েই আমাকে ভস্ম করে দিতেন। আমি কি করব বুঝতে না পেরে অসহায় কণ্ঠে বললাম, বিশ্বাস করুন, আমি ছাদে উঠেছিলাম হাওয়া খেতে। আমি জানতাম না ছাদে ফরহাদ ভাই আছেন। জানলে আমি আসতাম না। আমার কথা শেষ হতে না হতেই পাশের ছাদ থেকে ভাঙা রেডিও চিৎকার করে বলে উঠল, ধরা পড়লে সবাই বলে। আমি নিজের চোখে দেখেছি এরা কতটা অশ্লীলভাবে দাঁড়ায় ছিল। বিশ্বাস করেন ভাবি, একদম ঘেঁষে দাঁড়ায় ছিল। বোধ হয় চুম্মা চাটি সব করছে।
আমার তখন মনটা চাচ্ছিল মুটকির জিব্বাটা টেনে একদম ছিঁড়ে ফেলতে। যদি আমার তখন ক্ষমতা থাকতো, এই কাজটা আমি অবশ্যই করতাম। ফরহাদ ভাইয়ের দিকে তাকাতেই দেখি তিনিও কটমট করে তাকিয়ে আছেন ওই মহিলার দিকে। পারলে বোধহয় তিনিও একই কাজটি করতেন। বড় চাচি দাঁত কিরমিরিয়ে বললেন, ওরে হতচ্ছাড়ি, তুই আমাদের কাঁধে পেয়েছিস যে তুই যা ভুজুং ভাজুং বুঝাবি আর আমরা বুঝে নেব। এতই যদি পবিত্র উদ্দেশ্যে ছাদে এসে থাকো, তাহলে ওড়না ছাড়া কিভাবে ডাং ডাং করে এখানে চলে এলে? বল তোর ওড়না কই? আরে তাই তো, এর জন্যই তো বলি। ফরহাদ ভাই অন্যদিকে তাকিয়ে কেন কথা বলছেন। পরক্ষণে ব্যাপারটা আমার ভালো মতন বোধগম্য হতেই লজ্জায় আর অস্বস্তিতে আমার কেমনটা যেন লাগছিল বলে বোঝাতে পারবো না। আর রিনুটাও কেমন। যখন আমি ওড়না ছাড়া বেরিয়ে এসেছি তখন তো সে সামনে ছিল। আমাকে একটু বললে তার কি এমন ক্ষতি হয়ে যেত। রিনুর ওপর তখন খুব রাগ লাগলো। সত্যি, বিপদের সময় কেউ কারো না। বাংলা ঘরের পরিবেশ যথেষ্ট থমথমে। একদম মাঝখানে যে সেগুন কাঠের সিঙ্গেল সোফাটা আছে সেটাতে বড় চাচা বসে আছেন। মুখভঙ্গি অস্বাভাবিক গম্ভীর। তার পাশের সোফায় বসে আছেন দাদিজান, ছোট চাচা আর বাবা। মেজো চাচা সহ বাকি সবাই তাদেরকে গোল করে দাঁড়িয়ে আছে। আর দুপাশের দুকোনায় আমি আর ফরহাদ ভাই দাঁড়িয়ে। ফরহাদ ভাইয়ের মুখভঙ্গি এখন আগের তুলনায় বেশ স্বাভাবিক। তাকে দেখে একটু বিচলিত মনে হচ্ছে না, বরং বেশ খুশি খুশি মনে হচ্ছে। সেই তুলনায় আমার অবস্থা যথেষ্ট করুণ। 4 দফা মায়ের হাতে মার খেয়ে আমার শ্যামলা গালে হালকা হালকা হাতের ছাপ পড়ে গেছে। বাম চোখটা একটু ফুলে গেছে। তবে বাইরে দিয়ে আমি যথেষ্ট নির্লিপ্ত থাকার চেষ্টা করলেও ভেতরে ভেতরে আমি হাউমাউ করে কাঁদছি। বারবার আফসোস হচ্ছে আজকে এবং সেই রাতে ছাদে যাওয়ার জন্য। ইতিমধ্যে আমার বিশ্বাস হয়ে গেছে যে এই ছাদটা আমার জন্য কুফা। ঘরের পিনপতন নীরবতা ভেঙে বড় চাচাই আগেই কথা বললেন। একটু কেশে গম্ভীর গলায় বললেন, তোমাদেরকে নিয়ে যা শুনেছি সেটা কি সত্যি? আমি কিছু না বলে ফরহাদ ভাইয়ের দিকে তাকালাম। সকলের দৃষ্টি তার দিকে। ফরহাদ ভাই শান্ত গলায় বললেন, আপনি কি শুনেছেন সেটা আগে বলুন, কারণ কথা রটতে রটতে কোন পর্যায়ে গিয়েছে সেটার ধারণা না পেলে আমি জবাব দিতে পারবো না। বড় চাচা ঠান্ডা গলায় বললেন, রুবুর সঙ্গে তোমাকে নিয়ে যে কথাগুলো এলাকায় রটেছে সেগুলো কি সত্যি? দেখো, তুমি যা বলবে আমি কিন্তু বিশ্বাস করে নেব। এই বিশ্বাসের মর্যাদা দিয়ে অবশ্যই সত্যিটাই বলবে। আমি, বড় চাচি সবাই এক বুক আশা নিয়ে ফরহাদ ভাইয়ের দিকে তাকিয়ে আছি। বড় চাচা খুব সুন্দর একটা কথা বলেছেন। এই কথার জন্যই এখন সব সহজ হয়ে যাবে। সব আবারও আগের মতো হয়ে যাবে। ফরহাদ ভাই এখন যা বলবে সবাই মেনে নিবে। সত্যিটা সামনে চলে আসবে। তবে আমাদের আশা ভঙ্গ করে দিয়ে ফরহাদ ভাই সহজ গলায় বললেন, হ্যাঁ, সব সত্যি। আমরা একজন আরেকজনকে প্রচন্ড ভালোবাসি। কথাটা ফরহাদ ভাই শেষ করতে না করতেই বড় চাচি ধপ করে মেঝেতে বসে পড়লেন। মা আর মেজো চাচি দৌড়ে গিয়ে তাকে ধরতেই তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। মাথা চাপড়াতে চাপড়াতে বললেন, সব শেষ, সব শেষ। আমার চাঁদের টুকরোর মতন ছেলেটার কপাল পুড়ে গেল। হায় খোদা! ছোট চাচি তখন উঠে গিয়ে করুণ মুখে তার পিঠে হাত বোলাতে লাগলেন। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে তিনি নিজেও বোধহয় কেঁদে ফেলবেন। শুধু সে নয়, ফরহাদ ভাইয়ের কথা শুনে বাড়ির সকল মহিলাদের চোখে মুখে রাজ্যের অন্ধকার নেমে এসেছে। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। মানুষের চরিত্রটা বড়ই বিচিত্র। এমনিতে এরা সত্যিকারের সত্য কথা সহজে বিশ্বাস করতে চায় না। একটু জোরাজোরি করলে সন্দেহের চোখে তাকিয়ে থাকে। কিন্তু ওই জায়গায় যদি একটু গুছিয়ে মিথ্যে বলা হয়, তাহলে 1 সেকেন্ডও সময় নেয় না বিশ্বাস করতে। আমি ফরহাদ ভাইয়ের দিকে তাকালাম। এই পরিস্থিতিতেও তার ভাবভঙ্গি একদম নির্বিকার, যেন এখানে যা হচ্ছে সেটার প্রস্তুতি তার আগে থেকেই ছিল। হঠাৎই আমার মনে হতে লাগলো, গত 17 বছর ধরে আমি যে ফরহাদ উদ্দিন জামান নামক মানুষটিকে চিনি, এটা সেই মানুষ না, অন্য কেউ, একদমই অচেনা কেউ, যাকে আমি চিনি না। এভাবে কতক্ষণ আমি তার দিকে তাকিয়েছিলাম জানি না। তবে যখন হুঁশ ফিরল তখন দেখি সবাই আমার আর ফরহাদ ভাইয়ের দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে চেয়ে আছে। এমনকি ফরহাদ ভাই নিজেও আমারই দিকে চেয়ে আছেন, এক দৃষ্টিতে। সেই দৃষ্টিতে কি ছিল আমি জানি না, কিন্তু চোখ পড়তেই গায়ে কেমন কাঁটা দিয়ে উঠল। আমি সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিলাম। বড় চাচা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তোমাদের মাঝে এসব কতদিন ধরে চলছে? ফরহাদ ভাই হাই তুলতে তুলতে বললেন, 2 বছর 1 মাস 17 দিন 4 ঘন্টা 12 সেকেন্ড ধরে। বড় চাচা ফরহাদ ভাইয়ের এমন দায়সারা আচরণে বিরক্ত হলেন। বললেন, 2টা বছর তো কম সময় নয়।
তুমি এতদিনও আমাদেরকে জানালে না কেন? ফরহাদ ভাই এবার একটু নড়ে চড়ে বসলেন। আমার দিকে এক পলক তাকিয়ে গম্ভীর গলায় বললেন, আমার মনে হয় কারণটা আপনাদের জানা বাবা। আসলে আমি চাচ্ছিলাম না যে তিলকে তাল বানানো হোক, কারণ এই বাড়ির মহিলাদের বদঅভ্যেস বাড়ির ঘটনাগুলোকে বাড়িতে চেপে না রেখে বাইরের লোকদের কাছে বলে কয়ে বেড়ানো। সব থেকে বড় কথা, আমি অবশ্যই চাইবো না যে রুবু আর আমার ব্যাপারটা নিয়ে কেউ ঘাটাঘাটি করুক। বড় চাচা শুকনো গলায় বললেন, এভাবে তো চলে না ফরহাদ। এসব ঘটনা চেপে রাখা যায় না। তুমি যতই চেপে রাখার চেষ্টা করবে সেটা ততই বাইরে বেরিয়ে আসবে। ফরহাদ ভাই তাচ্ছিল্যের গলায় বললেন, সে তো দেখতেই পাচ্ছি। বাবা শুনুন, আপনার উচিত আগে এই বাড়ির মেয়েগুলোকে টাইটে রাখা, কারণ এরা যদি কথা পেটেরটা পেটেই রাখতে পারতো তাহলে মহল্লায় আমাদের এত বদনাম হতো না, আপনাকেও এত কথা শুনতে হতো না। বড় চাচা শুকনো মুখে সবই শুনলেন, তবে তার কথার পরিপ্রেক্ষিতে কিছুই বললেন না। হঠাৎই তিনি আমার দিকে তাকিয়ে বললেন, এই ব্যাপারে তুমি কিছু বলতে চাও? আমি মনে মনে ঠিক করলাম মাথা নেড়ে না বলবো, কিন্তু আমার যে কি হলো জানি না, মাথা নেড়ে না বলতে গিয়ে আমি বলে ফেললাম, হ্যাঁ। উফ, যন্ত্রণা! মাথাটাও আজকাল আমার বিপক্ষে চলে যাচ্ছে। এখন আমি কি বলবো কিছুই তো ভেবে আসেনি, আর এই মুহূর্তে মাথায়ও যে কিছুই আসছে না। কিন্তু এখন কিছু না বলেও উপায় নেই। এই মুহূর্তে বাংলা ঘরের প্রতিটা সদস্য আমার দিকেই তাকিয়ে আছে। এখন সত্যিটা বলা ছাড়া আমার আর কোনো পথ খোলা নেই। যদিও বা কেউ বিশ্বাস করবে না, কিন্তু কিছুই করবার নেই, কারণ আমি বলার মতন কথা খুঁজে পাচ্ছি না। আমি ঢোক গিলে বললাম, বড় চাচা, বিশ্বাস করুন, ফরহাদ ভাইয়ের সঙ্গে না আমার এভাবে কোনোই সম্পর্ক নেই। আমি সেই ছোটবেলা থেকে ভাইয়ের দৃষ্টি ছাড়া তাকে আর অন্য কোনো দৃষ্টিতেই দেখিনি। আমার কথা শেষ হতে না হতেই ফরহাদ ভাই বলে উঠলেন। ও মিথ্যা বলছে। এবার আর আমি চুপ থাকতে পারলাম না। ফরহাদ ভাইয়ের দিকে তাকিয়ে ঝাঁঝালো গলায় বললাম, একদম আমার উপরে মিথ্যা অপবাদ দিতে আসবেন না। আমি দেখতে হয়তোবা আপনাদের মতন তথাকথিত সুন্দরী নই, কিন্তু এর মানে এই না যে আমি বানের জলে ভেসে এসেছি। আমার রুচি এত খারাপ হয়ে যায়নি যে আপনার মতন ছেলের সঙ্গে প্রেম করতে যাব। যদি আমার প্রেম করতেই হতো তাহলে খোকা ভাইয়ের সঙ্গে করতাম, আপনার সঙ্গে না। এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করবার পরে বুঝতে পারলাম আমি আবারও বড় একটা গন্ডগোল করে ফেলেছি। রাগের মাথায় কি বলতে গিয়ে কি বলে ফেলেছি বলার সময় সেটা নিজেই বুঝতে পারিনি। যতক্ষণে বুঝেছি ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সবাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে, বিশেষ করে খোকা ভাইয়া একদম হতভম্ব হয়ে গেছেন। আমার তখন কি যে লজ্জা লাগছিল বলে বোঝাতে পারবো না। মনটা চাচ্ছিল দক্ষিণের পুরানো কুয়োটাতে গিয়ে ঝাঁপ মারি। ফরহাদ ভাই হাই তুলতে তুলতে বললেন, ভয়ে ওর মাথা এলোমেলো হয়ে গিয়েছে। অবশ্য নারী জাতটাই এমন, কি বলতে গিয়ে কি বলে ফেলে ঠিক নেই। এমন মানুষের কথা কানে নিতে নেই। কি বলেন চাচা যান? শেষের কথাটা বাবার উদ্দেশ্যে বললেন। বলে বাবার দিকে তাকাতেই যেন তার হুঁশ ফিরল। তিনি ঘন ঘন মাথা নেড়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, তাই তো। আপনারা তো জানেনই, রুবুর মাথা খানিকটা এলোমেলো ধরনের। তার ওপরে এত বড় একটা ঝটকা বেচারি নিতে পারেনি। কিছু মনে করবেন না আবার। বড় চাচা একটু হাসার চেষ্টা করে বললেন, না না, তা মনে করব কেন? রুবু তো আমাদেরই মেয়ে, চোখের সামনেই তো বড় হলো। বড় চাচার সঙ্গে সঙ্গে বাবাও একটু হাসলেন। এগুলো স্বাভাবিক হাসি না, সবই পরিস্থিতি ঠান্ডা করার হাসি, এবং এতে ভালোই কাজ হলো। সবাই কেমন স্বাভাবিক হয়ে গেল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলতাম এমনই সময় ফরহাদ ভাই বক্তৃতা দেওয়ার ভঙ্গিতে বললেন, আর একটা কথা, আমি এই শুক্রবারে বাদ জুম্মা রুবুকে বিয়ে করতে চাই। আশা করছি এতে কারোর সমস্যা হবে না। কথাটায় আমার সঙ্গে সঙ্গে বড় চাচাও বেশ হকচকিয়ে গেলেন। বললেন, শুক্রবার মানে পরশু। এত তাড়াতাড়ি সব ব্যবস্থা কিভাবে হবে ফরহাদ? দেখো, তোমাদের সম্পর্কে যে আমার আপত্তি আছে ব্যাপারটা এমন না, কিন্তু তুমি খুব তাড়াতাড়ি করছো বলে আমার মনে হচ্ছে। একটু সময় নাও, সবাইকে সব গুছিয়ে উঠতে দাও। তাছাড়া বাড়ির বড় ছেলেই তো এখনো বিয়ে করেনি, সেখানে তুমি ছোট হয়ে বড় ভাইয়ের আগে বিয়ে করে ফেললে ব্যাপারটা ভালো দেখায় না। ফরহাদ ভাই বললেন, আমি বলিনি যে ঢাকঢোল পিটিয়ে সানাই টানাই বাজিয়ে বিয়ে করতে। আমি বলেছি ঘরোয়াভাবে ছোটোখাটোভাবে বিয়ের অনুষ্ঠান করতে। কাছের কয়েকটা আত্মীয় স্বজন ডেকে এনে বিয়ে পড়িয়ে দিলেই হয়ে যায়।
এর জন্য এত ঝামেলা করার কি আছে? বিয়েটা শুক্রবারই হবে। বড় চাচা আর কিছু বলতেন, তার আগেই আমি সেখান থেকে বেরিয়ে এলাম। এসব শুনতে আমার একটুও ভালো লাগছে না। ভেবেছিলাম ভালোই ভালোই অন্য বংশে বিয়ে করে চলে যাব, আর এই বাড়ির ত্রিসীমানায় ঘেঁষবো না। কিন্তু সেটা আর হলো কই? ফরহাদ ভাইকে বিয়ে করলে আমাকে সারা জীবন এই বাড়িতে পড়ে থেকে থেকে বড় চাচির কথা শুনতে হবে। আমার জীবনটা তখন হয়ে যাবে একদম তেজপাতার মতোই রসকসহীন। না না, আমি কিছুতেই ফরহাদ ভাইকে বিয়ে করতে পারবো না। এর থেকে তো ওই 12 বছরের বড় ওই লোকটাই ভালো ছিল। অন্তত আমাকে এই জঞ্জাল থেকে বের করে নিয়ে যেত। উফ, কিছুই ভালো লাগছে না। ফরহাদ ভাই কেন যে সব ফেলে আমার মতো কালো মেয়েরই পেছনে পড়লেন কে জানে। রাতে ঘর থেকে বেরিয়েই দেখি বাড়ির পরিবেশ পুরো পাল্টে গিয়েছে। চারপাশে কেমন ঈদ ঈদ একটা ভাব চলে এসেছে। বারান্দা থেকে উকি দিয়ে দেখি নিচতলায় বাতি জ্বলছে। আমি একটু অবাক হলাম। এত রাত হয়ে গিয়েছে, কিন্তু সবাই এখনো জেগে আছে। ব্যাপারটা কি? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবই ভাবছিলাম। হঠাৎই কেউ আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, বিয়ের কন্যাদের এত রাতে চুল খুলে বাইরে দাঁড়িয়ে থাকা ঠিক না, কারণ কখন খারাপ নজর লেগে যায় বলা যায় না। আমি চমকে পেছনে তাকিয়ে দেখি রিনু ব্যাককলটা দাঁড়িয়ে আছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বুকে ফু দিয়ে কড়া গলায় বললাম, আমি মারি না এর মানে এই না যে মারতে পারি না। একটা থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দেব বেয়াদব। রাত বিরেতে আমার সঙ্গে মশকরা হচ্ছে? কথাটা আমি ধমকের সুরে বললেও রিনু ফিক করে হেসে ফেলল, যেন আমি তাকে কোনো মজার কথা বলেছি। আমি একটু শান্ত হলাম। স্বাভাবিক গলায় বললাম, ব্যাপার কি রে রিনু? এত রাত হয়ে গেছে কিন্তু সবাই এখনো জেগে আছে কেন? কিছু কি হয়েছে? রিনু চোখ কপালে তুলে বলল, সে কি, তুমি এখনো জানো না এত সব কেন হচ্ছে? আমি মাথা নেড়ে বললাম, না, জানি না। রিনু তখন একগাল হেসে বলল, কাল তোমার গায়ে হলুদ বুবু। ছোট করে হলেও আমরা ঠিক করেছি সব বোনেরা মিলে সুন্দর করে একটা নাচের আসর করব, এখন সেটারই প্রস্তুতি চলছে। রিনুর কথায় আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কাল আমার গায়ে হলুদ? মানে কি? আমাকে না জানিয়ে সবাই এত বড় সিদ্ধান্ত কিভাবেই বা নিতে পারলো? কালো হয়েছি বলে কি আমার কোনোই মতামত নেই? কথাটা ভেবেই আমার কান্না পেয়ে গেল। কিন্তু রিনুর সামনে কোনো মতেই কাঁদা যাবে না। সে যদি দেখে যে আমি গায়ে হলুদের কথা শুনে কেঁদে ফেলেছি, তাহলে পুরো বাড়িতে কথাটা ছড়িয়ে পড়বে, যেটা আমি একদমই চাই না। কোনো মতে ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করলাম। এতে লাভ তো হলোই না, বরঞ্চ হিচকির মতন উঠে গেল। পুনরায় আমি নিজের উপরেই আবারও ভীষণ বিরক্ত হলাম। দিনকে দিন আমার শরীরটাও মীর জাফরের মতন বেইমান হয়ে যাচ্ছে। ধুর, ভালো লাগে না। পাশ থেকে রিনু বলল, ও মা বুবু, তুমি কি কাঁদছো? আমি মুখে কোনো জবাব না দিয়ে দুপাশে মাথা নাড়লাম। কিন্তু রিনু বিশ্বাস করলো বোধহয় মনে হয় না। কেমন অদ্ভুতভাবে আমার দিকেই তাকিয়ে রইল। তবে সেদিকে মাথা ঘামানোর মতন অবস্থা এখন আমি আর নেই। হিচকি উঠতে উঠতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এখন যদি পানি না খাই নির্ঘাত পেটে যা ছিল সব একসঙ্গে দল বেঁধে উপরে চলে আসবে। আমি আর কিছু ভাবলাম না। দৌড়ে দোতলা সিঁড়ির কাছে আসতেই পাথরের মতন এক বস্তুর সঙ্গে জোরে ধাক্কা খেলাম। আমি কোনো মতে মাথা ডলতে ডলতে সামনে চেয়ে দেখি ফরহাদ ভাই দাঁড়িয়ে আছেন। দেখেই মেজাজটা আরো খারাপ হয়ে গেল। সকালের ওই ফালতু কথাগুলো মনে পড়তে লাগলো। কিন্তু সেসব নিয়ে এখন কিছু বলবার সঠিক সময় নয়। সবার আগে আমার এখন জরুরি ভিত্তিতে পানি খাওয়া প্রয়োজন, নইলে অঘটন ঘটে যাবে। তাই ফরহাদ ভাইকে দেখেও না দেখার ভান করলাম। পাশ কাটিয়ে চলে আসতে যাব, এমনি সময় ফরহাদ ভাই আমার ডান হাতটা শক্ত করে চেপে ধরে বললেন। দাঁড়াও। তার এমন কাজে আমার ভয়ঙ্কর রাগ লাগলেও কোনো মতে সেটাকে গিলে ফেললাম। হাত ছাড়ানোর চেষ্টা করতেই তিনি এবার গম্ভীর গলায় বলে উঠলেন। দাঁড়াতে বলেছি আমি। আমি রাগী গলায় বললাম, হাত ছাড়ুন। ফরহাদ ভাই দৃঢ় গলায় বললেন, ছাড়বো না, দেখি তুমি কি করতে পারো। আমার হিচকির তীব্রতা বাড়ছে। লক্ষণ ভালো না, যে কোনো সময় অঘটন ঘটে যাবে। তাই এবার আর আমি তার সঙ্গে তর্ক করলাম না। অসহায় গলায় বললাম, দয়া করে আমার হাতটা ছেড়ে সরে দাঁড়ান। আমার এসব আর ভালো লাগছে না। ফরহাদ ভাই আমার দিকে তাকিয়ে দুষ্টু হেসে বললেন। আর যদি দয়া না করি তাহলে? এর পরের জবাবটা আর আমাকে দিতে হলো না। অঘটনটা ঘটেই গেল। নিজেকে আর সামলাতে না পেরে ফরহাদ ভাইয়ের গায়ের উপরেই গড়গড় করে বমি করে দিলাম। ঘটনার আকস্মিকতায় ফরহাদ ভাই হতভম্ব হয়ে গেছেন। আমি তার দিকে তাকিয়ে লজ্জিত গলায় বললাম,
আমি আপনাকে আগেই বলেছিলাম আমাকে যেতে দিন, কিন্তু আপনিই শুনলেন না। বাড়িতে বিয়ের তোড়জোড় বেশ ভালো মতনই শুরু হয়ে গিয়েছে। শুরুতেই ঠিক করা হয়েছিল যে ছোটখাটো ঘরোয়া আয়োজনে ঝামেলাটা শুধু চুকানো হবে। পরে যখন খোকা ভাইয়ের বিয়ে হবে, তখন না হয় দু ভাইয়েরটা মিলিয়ে বড় করে অনুষ্ঠান করা হবে। কিন্তু ফরহাদ ভাই রাজি হলেন না। তার মতে বিয়ে নাকি যার যার ব্যক্তিগত জিনিস, তাই এতে নাকি তৃতীয় পক্ষকে ঢোকানোটা ভালো দেখায় না। আর রইল অনুষ্ঠানের কথা, বিয়ে যেহেতু এখন হচ্ছে, সব অনুষ্ঠানগুলো এখনই হওয়া উচিত, হোক সেটা ছোট করে। আমি ভেবেছিলাম বড় চাচা এসব হয়তোবা শুনে প্রচন্ড রাগারাগি করবেন। রাগারাগির এক পর্যায়ে গম্ভীর গলায় বলবেন, এই বিয়েটা আর হচ্ছে না। আর যদি তুমি আমার অমতে গিয়ে বিয়ে করো, তাহলে তোমাকে আমি ত্যায্য পুত্র করব। আর আমার যে সম্পত্তিগুলো থাকবে, সেই সবগুলো পাবে রিবু আর খোকা। তখন তুমি একটা টুকরোও পাবে না। কিন্তু এমন কোনো কিছুই তিনি করলেন না। আমি হতাশ হয়ে লক্ষ্য করলাম, বড় চাচা শান্তমুখী ফরহাদ ভাইয়ের সব কথাই মেনে নিয়েছেন। বড় চাচাকে আমার পছন্দ না হলেও একটা ব্যাপার মানতেই হয়, ভদ্রলোক নিজের ছেলে মেয়েদেরকে খুব ভালোবাসেন। এই ভালোবাসার জেরে তারা যখন যা চায় তাই পেয়ে যায়। অন্যদিকে আমি শেষবার কবে বাবার সঙ্গে বসে ভালোভাবে দুটো কথা বলেছি সেটাই মনে নেই। আমার অন্য ভাই বোনগুলোর সঙ্গে অবশ্য তার খুব মিল, কিন্তু আমার ব্যাপারে শুধু তিনি উদাসীন। মায়ের সঙ্গেও সম্পর্ক একই। এই দিক দিয়ে ফরহাদ ভাই খুব ভাগ্যবান যে বড় চাচির মতন মমতাময়ী একজন মা পেয়েছেন। বিয়ে উপলক্ষে আমাদের পুরো বাড়িটাকে কাঁচা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। উঠোনে আবার রিমু মিমুরা মিলে আলপনাও দিচ্ছে। সেই সকালে শুরু করেছিল, এখন দুপুর হয়ে এসেছে, কিন্তু তাদের আলপনা দেওয়া এখনো শেষ হয়নি। আমি সামনে গিয়ে দাঁড়াতেই মিমু আমার দিকে তাকিয়ে একটু হাসলো। এই হাসি আগের মতন তাচ্ছিল্যের হাসি নয়, বরঞ্চ সম্মানের হাসি। বলা বাহুল্য, ফরহাদ ভাইয়ের সঙ্গে বিয়েটা ঠিক হওয়ার পরে থেকে এই বাড়িতে আমার অবস্থানই পাল্টে গিয়েছে। নিমেষে সবার আচরণ, সম্বোধন সবই পাল্টে গিয়েছে, যেটা আমি কখনোই ভাবতেও পারিনি। এখন সেটাই আমার সঙ্গে হচ্ছে। ব্যাপারটায় আমার কেমন প্রতিক্রিয়া করা উচিত আমি জানি না। তবে আজ একটা কথা উপলব্ধি হলো, এই বাড়িতে সবাই আমার গায়ের রং নিয়ে ঠ্যাস মেরে তাচ্ছিল্য করে কথা বললেও ফরহাদ ভাই সেটা কখনোই করেননি। হ্যাঁ, একটু কঠোরতা তো দেখিয়েছিলেনই, কিন্তু সেটা শুধু আমার সঙ্গে নয়, সবার সঙ্গেই তিনি এমন ছিলেন। এসব ভাবতে ভাবতে কখন আমার চোখে জল চলে এসেছে বুঝতে পারেনি। রিমু আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে বুবু? না মানে তুমি এভাবে কাঁদছো কেন? আমি চোখ মুছতে মুছতে বললাম, কিছু না, তোমাদের আলপনাটা না খুবই সুন্দর হয়েছে, কিন্তু রিনুকে নাওনি কেন? ওর তো অনেক আগ্রহ ছিল এসবে। রিমু তখন বিরক্ত গলায় বলল, আর বলো না বুবু, নীলু ফিলুদের সঙ্গে মিলেও আমাদের ধোকা দিয়েছে। রাতে ঘুমানোর আগ পর্যন্ত বলল ও নাকি আমাদের সঙ্গে আজকে আলপনা দিবে, কিন্তু ফজরের পরেই বলে সে নাকি এসবে নেই, এসব রংফং নাকি তার ভালো লাগে না। আমরাও কিছু না বলে মেনে নিলাম। ও মা, পরে দেখি ও নীলুদের দলে চলে গেছে, নাচের দলে যাওয়ার জন্য আলপনা দিল না। দেখছেন কেমন বেমানটা করলো? আমি মৃদু হেসে বাড়ির ভেতরে চলে গেলাম। ভেতরে গিয়ে দেখি বড় চাচি মেহেদি বাটতে বসেছেন। মুখভঙ্গি অস্বাভাবিক গম্ভীর। কারণটা আমি জানি। আজ সকালেই তিনি আমার আর ফরহাদ ভাইয়ের বিয়ে ভাঙার জন্য বড় চাচার কাছে গিয়ে জেদ ধরেছিলেন। বড় চাচা প্রথমে চাচিকে বোঝানোর চেষ্টা করলেও পরবর্তীতে ভয়ঙ্কর এক ধমক দিয়েছেন, কারণ চাচি কোনো মতেই মানতে চাইছিলেন না। তখন থেকেই বড় চাচির মেজাজের অবস্থা ভয়ঙ্কর খারাপ। ভয়ে কেউ তার ছায়াও মারাচ্ছে না। কারণ বড় চাচির মেজাজ খারাপের অর্থ হলো কেউ না কেউ দফায় দফায় ঝাড়ি খাবে। ঝাড়ি দিয়ে দিয়ে বড় চাচি নিজের ক্ষোভের সমস্তটা অন্যের উপরে বের করবেন। আমি আর সেদিকে গেলাম না। উল্টো পথে ফিরতেই মা আর দাদিজানের সঙ্গে দেখা হলো। তারাও বোধহয় আমাকেই খুঁজছিল। তাই আমাকে দেখতে পেয়ে দ্রুত পায়ে এগিয়ে এসে মা ধমকের সুরে বললেন, তোকে না বলেছি ঘর থেকে বেরুতে না, বিবাহের কন্যাদের এভাবে টই টই করা ঠিক না, নজর লাগে। আমি বললাম, পানি খেতে বেরিয়েছিলাম মা। মা আর কিছু বললেন না। আমার হাতটা শক্ত করে চেপে ধরে দাদিজানের ঘরে ঢুকলেন। পিছু পিছু দাদিজানও ঢুকে ঘরের দরজায় খিল দিলেন। আমি গিয়ে খাটের উপরে বসলাম। দাদিজান তখন আলমারি খুলতে গিয়েছেন। এই ফাঁকে মা আমার কাছে এসে বসলেন। চাপা গলায় বললেন, রুবু, সত্যি করে বল তো, ফরহাদের সঙ্গে তোর এসব কতদিন ধরে চলছে? আমি কি বলবো ভেবে পেলাম না, কারণ আমি নিজেই তো জানি না কতদিন ধরে চলছে।
তাই চুপ করে রইলাম। নইলে মুখ খুললেই দেখা যাবে এমন কিছু বলে ফেলেছি যা বাইরে বলার মতো নয়। তখন আবার ঝামেলা তৈরি হয়ে যাবে। মা আবার বললেন। কি রে, বলবি না? এবারও আমি কিছুই বললাম না। মাও আর জোর করলেন না, শুধু বললেন, বলা না বলা তোর ইচ্ছে, কিন্তু একটা কথা মনে রাখবি, ফরহাদের সঙ্গে তোর বিয়ের আগে যেমনই সম্পর্ক থাকুক না কেন, বিয়ের পর সে তোর বর, তাই তাকে অবশ্যই মেনে চলবি। সে যা বলবে তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবি। আমি মাথা নাড়লাম। মা আমার মাথায় হাত রেখে বললেন, অতীতে যা হয়েছে সেগুলো ভুলে যেতে বলবো না, কিন্তু সেগুলোকে মনে রেখে সামনে এগিয়ে যেতে নিশ্চয়ই বলবো। তোর বড় চাচি মানুষটা বাইরে থেকে কঠিন হলেও মনটা একদম মাখনের মতো নরম। আমি 20 বছর ধরে থাকছি তার সঙ্গে, তাই আমি জানি ব্যাপারটা। চাচির কথায় কখনো মন ছোট করবি না। ফরহাদ এখন হয়তো বা মায়ের বিরুদ্ধে যে বিয়ে করছে, কিন্তু মনে রাখিস, ব্যক্তিত্ববান পুরুষদের দুর্বলতায় তার মা, তাই অবশ্যই চাচির সঙ্গে বেয়াদবি করবি না। মা একটু থেমে আবার বললেন, এখন সে রেগে আছে, পরে তার মন নরম হবে। মন নরম হওয়ার আগ পর্যন্ত তুই ওনার সামনে যাবি না। এত দরদিয়া হওয়ার দরকার নেই। সীমার ভেতরে থাকবি, শান্তিতে সংসার করতে পারবি। আমি নরম গলায় বললাম, তুমি দোয়া করো মা। মা হেসে বললেন, সে তো প্রতি ওয়াক্তের নামাজেই করি। উপরওয়ালা করুক তোর সংসার জীবন খুব সুখের হোক, তোর নসিবে পৃথিবীর সব সুখ আসুক। আমি ক্ষীণ গলায় বললাম, আমিন। 2 ভরির মোটা মোটা একজোড়া স্বর্ণের বালা, 4 ভরির সীতাহার, আর 1 ভরির একটা মান্তাসা, এসব বের করে দাদিজান খাটের ওপরে রাখতে রাখতে দাদিজান বললেন, এইগুলি ফরহাদের বউয়ের ভাগের স্বর্ণ, তরফদার বংশের চিহ্ন। বালাগুলি বিয়ার পরে সব সময় ফইরা থাকবা। খবরদার, বিয়ার পরে একদমই বালা খুলবা না। মা বললেন, আর একটা কথা, বিয়ের আগ পর্যন্ত ফরহাদের সঙ্গে তুই দেখা করবি না। এভাবে দেখা দেখি করলে কিন্তু তোর রূপ উঠবে না। আমি মাথা নাড়লাম। দাদিজান আরো কিছু কথা বলে মায়ের হাতে গয়নাগুলো তুলে দিলেন। হলুদের অনুষ্ঠান শুরু হতে হতে সন্ধে হয়ে গেল। কথা ছিল দুপুরের ভেতরে অনুষ্ঠান শুরু হয়ে বিকেলের ভেতরে শেষ করে দিবে, কিন্তু সেটা হলো না। মূল অনুষ্ঠান শুরু হতে হতে সন্ধে হয়ে গেল। এই জন্য রিনুকে বড় চাচি আচ্ছা মতন তুলোধনা করলেন, কারণ এসবের দায়িত্ব রিনুকেই দেওয়া হয়েছিল। আমি ভাবলাম এই নিয়ে বড় চাচিকে কিছু বলি, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে ফেললাম, কারণ আমি বলতে গেলে ঝামেলা কমার থেকে বাড়ার সম্ভাবনাই বেশি। বড় চাচি এমনিতে আমাকে দেখতে পারেন না, তবে আমি কিছু না বললেও একটা ঝামেলা হয়েই গেল। রিনুর বিষয়টা নিয়ে বড় চাচির সঙ্গে ছোট চাচির খুব বিশ্রীভাবে একটা ঝগড়া লেগে গেল, কিন্তু দাদিজানের জন্য সেটা বেশি দূর আগাতে পারলো না। আমি বিরক্ত হলাম বেশ। এদের এসব ঝামেলার জন্য অনুষ্ঠান শুরু হতে আরো দেরি হয়ে গেল। এখন এত গরমের ভেতরে এসব জবরজং পরে আমাকে আরো কিছুক্ষণ বসে থাকতে হবে। ধুর, ভালো লাগে না। এর থেকে তো ফরহাদ ভাই ভালো আছেন, অন্তত এসব যন্ত্রণা সহ্য করতে হচ্ছে না। তখন দেখি ক্যাটারিং এর লোকেদের সঙ্গে সুন্দর পায়জামা পাঞ্জাবি পরে ঘোরাঘুরি করছেন, বোধহয় কাজ ফাজ বুঝিয়ে দিচ্ছিলেন। তাও কত আরামের কাজ। আমি তপ্ত শ্বাস ফেললাম। এই পচা গরমে আমাকে এরা জোর করে গাঢ় নীল রঙের কাতান পরিয়ে রেখেছে। আমি বোধহয় এই গ্রামে প্রথম মেয়ে যে কিনা গায়ে হলুদে হলুদ রঙের কোনো শাড়ি না পরে এমন নীল রঙের শাড়ি পরেছি, এবং অদ্ভুতভাবে এই নীল রঙের শাড়িটাই আমার শ্যামলা গায়ে চমৎকার ভাবে মানিয়ে গিয়েছে। এই শাড়িটা পরে প্রথমে যখন আয়নার সামনে দাঁড়িয়েছি, তখন আমি নিজেই কতক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। আমি যে এত রূপবতী সেটা আমি আজ জানলাম। এরপর যেই দেখছে সেই প্রশংসা করছে। শুধু বড় চাচি বললেন, সব শাড়ি গুনে হয়েছে, নীল রংটা তার গায়ে ভালো মানায় বলে সদর থেকে আমার ছেলেটা গিয়ে কিনে নিয়ে এসেছে। মানাতে তো হবেই। শাড়ির রহস্য উদ্ঘাটন হলো। তবে আমি তেমন অবাক হলাম না, কারণ ব্যাপারটা আমি আগেই আন্দাজ করতে পারছিলাম। রেনু বলল, ফরহাদ ভাইয়ের ভেতরে যে এমন প্রেমিক পুরুষ লুকিয়ে আছে সেটা বাইরে থেকে দেখে একদমই বোঝা যায় না, তাই না বুবু? আমি মৃদু স্বরে বললাম, হয়তো। হলুদের অনুষ্ঠান যখন শুরু হলো তখন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। রাতের কালো আকাশে সাদা মেঘ মিলেমিশে লাল হয়ে আছে। ঝড়ো হাওয়া বইছে। আমাকে বসিয়ে রাখা হয়েছে উঠোনের একদম মাঝামাঝিতে। গায়ে হলুদের জন্য জায়গাটাকে এতটাও আহামরি ভাবে সাজানো হয়নি,
শুধু হালকা করে চারপাশে গাঁদা ফুলের পাপড়ি ছিটিয়ে দেওয়া হয়েছে। রিনুর ইচ্ছে ছিল এই পাপড়িগুলোর উপরই প্রদীপ দিয়ে আমার আর ফরহাদ ভাইয়ের নাম লেখার। এই জন্য অনেকগুলো প্রদীপ সে জোগাড়ও করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আর সেটা হয়ে উঠল না। বাতাসের জন্য প্রদীপগুলো কোনোভাবেই জ্বালানো যাচ্ছে না। রিমু মিমু মিলে কয়েকবার চেষ্টা করে হাল ছেড়ে দিল। এতেও অবশ্য বিশেষ কোনো অসুবিধা হয়নি, কারণ সকালেই মেজো চাচা মিস্ত্রি ডেকে উঠোনে বাতির কাজ সেরে রেখেছিলেন। আমার মাথার উপরে সুতায় করে হলুদ বাতি জ্বলছে, একদম বাড়ির সদর দরজা থেকে উঠোনের উত্তরের আম গাছ পর্যন্ত। পুরো বাড়ি হলুদ আলোতে কেমন জ্বলজ্বল করছে। বাচ্চারা সেই বাতিগুলো নাগাল পাওয়ার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু কোনো মতেই নাগাল পাচ্ছে না। কতগুলোর মা এসে আবার টেনে নিয়ে গেল। আমি বসে বসে কখন থেকে এসবই দেখছি। মজাই লাগছে, কারণ অনেক দিন বাড়িতে কোনো অনুষ্ঠান হয় না। শেষবার বিয়ে হয়েছিল প্রায় 6 বছর আগে। তখন অবশ্য আমরা এত আনন্দ করতে পারিনি, কারণ সেইবার রুমকি আপা এক ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছিল। পুরো বাড়িতে বিশৃঙ্খলা লেগে গিয়েছিল। সেদিন আমরা প্রথমবার বড় চাচাকে কাঁদতে দেখেছিলাম। স্বাভাবিকভাবে নয়, বাচ্চাদের মতন হাউমাউ করে। সম্মানের ভয়, সমাজে মুখ দেখাবেন কিভাবে সেসবের ভয়। বড় চাচি তো ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, আর বাকি সদস্যরা বিয়ে বাড়ির অতিথিগুলোকে সামাল দেওয়ার চেষ্টা করছিল। বাধ্য হয়ে দাদিজান বললেন রুমকি আপার বদলে বড় আপাকে বিয়ের পিঁড়িতে বসে পড়তে, কিন্তু বড় আপা কোনো মতেই রাজি হলেন না। তখন আমার বাবা তার জীবনের সব থেকে নিকৃষ্টতম কাজটা করলেন। বড় আপাকে টেনে নিয়ে ঘরের দরজাটা বন্ধ করে তাকে দাদাজানের ছুরিটা দিয়ে খুব মার মারলেন। মারের পরিমাণ এতই ছিল যে রুমকি আপার পুরো শরীর রক্তাক্ত হয়ে গেল, ঠোঁট কেটে গেল, কপাল ফুলে গেল। শেষমেশ বাধ্য হয়ে বড় আপা বিয়েতে রাজি হলেন। তখনও পাত্রপক্ষ আসেনি, তাই হাতে সময় ছিল। সেই সময় বড় আপার ক্ষতগুলো মুছে দিয়ে তাকে সাজানো হলো। দাদিজানের পুরানো বিয়ের শাড়িটা পরানো হলো। এরপর বরপক্ষ আসার পর কোনো মতে তাড়াহুড়ো করে বিয়েটা পরিয়ে দেওয়া হলো। বরপক্ষ তখনও কনে পাল্টে দেওয়ার খবরটা জানতো না। তারা জানলো বিয়ে পড়াবার একদম পরপর। ঘটনা জানতে পেরে তারা ভীষণ রেগে গিয়েছিল। বর তো নিজের মাথার পাগড়ি খুলে মাটিতে ছুঁড়ে ফেলেছিল। অবস্থা বেগতিক দেখে বাবা আর দাদিজান মিলে তাদের কাছে অনেক ক্ষমা চাইলেন। অনুনয় বিনয় করে বললেন আপাকে যাতে অন্তত তাদের সাথে নিয়ে যায়, কিন্তু তারা রাজি হলেন না। আপাকে ফেলেই তারা চলে গেল। এতে রুমকি আপার ঘটনা খানিকক্ষণের জন্য চাপা পড়ে গেল। সবাই আপার ঘটনা নিয়ে পড়লেন। বাবার এক দূর সম্পর্কের ফুফু তখন নিজের মানসিক ভারসাম্যহীন ছেলের সঙ্গে আপার বিয়ের প্রস্তাব রাখলেন, কিন্তু সেই সময় বাড়ির কেউই মানসিকভাবে এসবের জন্য প্রস্তুত ছিল না। তাই সবাই খুব রেগে গেল, কিন্তু বাবা ধমকে তাদের আটকালেন এবং এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন। আপা তখন অবিশ্বাস্য দৃষ্টিতে বাবার দিকে শুধু তাকিয়েছিলেন। সেদিন আমি বুঝেছিলাম এই সমাজে আমরা মেয়েরা হলাম পণ্য, আর আমাদের পরিবার হলো বিক্রেতা। সে মেয়ে যত রূপবতী হোক বা কুৎসিত, তবে হ্যাঁ, রূপবতীদের জীবন কুৎসিত মেয়েদের তুলনায় একটু সহজ। আমার চারপাশে মানুষে গিজগিজ করছে, সবই মেয়ে মানুষ, ছেলেরা অন্দরমহলে। তাদের এই মুহূর্তে বাইরে বের হবার অনুমতি নেই। এমনকি আমাকে হলুদটুকুও তারা ছোঁয়াতে পারবে না। ফরহাদ ভাইয়ের কঠোর নির্দেশ, ওনার নাকি পছন্দ না কোনো পরপুরুষ তার স্ত্রীর গায়ে স্পর্শ করবে, হলুদ টলুদ মাখাবে। আমি অবশ্য এতে খুশিই হয়েছি, কারণ ব্যাপারটা আমারও একটুও পছন্দ না। যে ছেলেরা এসে এসে আমাকে স্পর্শ করবে। পাশেই দাদিজানের খানদানি সেগুন কাঠের জলচৌকি রাখা হয়েছে। চৌকিতে আবার রং দিয়ে নানান রকমের নকশাও করা হয়েছে। যে চেনাই যাচ্ছে না সেটার উপরে গোলাপ আর গাঁদা ফুলের পাপড়ি ছিটানো। সেগুলোর উপরেই সব কিছু রাখা। রূপোর থালায় আনারস, আপেল, বেদানা, আঙ্গুর, সব ফল কেটে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। সেটার পাশে একটা প্রদীপ জ্বলছে আর দুটো ছোট ছোট রূপোর বাটিতে হলুদ বাটা আর মেহেদি। রিমু মিমু মিলে এই ছোট্ট বাটিগুলোই এত সুন্দর করে সাজিয়েছে, দেখলে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আমাদের বাড়ির নিয়ম হলো কনেকে সবার আগে বরের মা এসে হলুদ ছোঁয়াবে, কানের কাছে বিয়ের গীত গাইবে। কিন্তু আমার বেলায় এই নিয়মেরও ব্যতিক্রম ঘটলো, কারণ বড় চাচি কোনো মতেই আমাকে এসে হলুদ ছোঁয়াতে রাজি হননি। দাদি যেন তাই আর তাকে জোর করলেন না, নিজেই এসে আমার গায়ে প্রথম হলুদ ছোঁয়ালেন। এরপর হলুদের অনুষ্ঠান পুরো দমে শুরু হয়ে গেল। যে গুটি কয়েকজন অতিথি এসেছিল তারা একে একে এসে সবাই আমাকে হলুদ ছোঁয়ালো। এতক্ষণ ধরে মাথা নিচু করে বসে থাকতে থাকতে আমার ঘাড় ব্যথা হয়ে গেল।
এর মাঝে রেনু ছুটে এসে হাঁপাতে হাঁপাতে বলল। ঘটনা শুনেছো কিছু বাবু? আমি বললাম, কেন, কি হয়েছে আবার? রেনু বিরক্ত গলায় বলল, আর বলো না, ভেতরে ছেলেদের গায়ে হলুদের জন্য এত কষ্ট করে সাজালাম, পরে শুনি ফরহাদ ভাই নাকি গায়ে হলুদে ছোঁয়াবেন না, কোনো মতেই না, এসব নাকি মেলি জিনিস। এরপর সাহস করে রিবু আর মিমু হলুদ ছোঁয়াতে গিয়েছিল, ফরহাদ ভাই তখন সেই হলুদ দুটোকে চুবিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। আমি হেসে বললাম, থাক, ওনাকে ছোঁয়াতে হবে না, তোরা এসে আমাকে আবার হলুদ ছোঁয়া। ভালো কথা, তোদের নাচের আসর কখন শুরু হবে রে? হবে হবে, আগে তোমার হলুদ ছোঁয়ানো শেষ হোক। আর কে কে বাকি আছে, সেজো চাচি? আমি দুপাশে মাথা নাড়লাম। রিনু চলে গেল মাকে আনতে। আমি সেখানেই বসে রইলাম। আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। আজ বোধ হয় মুষলধারে বৃষ্টি পড়বে। বড়রা সবাই ভিতরে চলে গেল। বাইরে রইলাম শুধু আমরা আর কিছু ছোট ছেলে মেয়ে। আমি তাদের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলাম। এমনি সময় রিনু মাকে নিয়ে এলো। মায়ের পরনে গোলাপি জামদানি, গলায় স্বর্ণের চেন আর হাতে চিকন দুটো বালা। মা আমার দিকে তাকিয়ে একগাল হেসে বললেন, রুবু, তোর দেখি ভালোই সিঁড়ি উঠেছে, দেখতে খুব সুন্দর লাগছে। আমি হলুদের বাটিটা এগিয়ে দিয়ে মাকে বললাম, তুমি শুধু বাকি আছো মা, নাও আমাকে হলুদ ছোঁয়াও। মা আমার পাশে বসে পড়লেন। বাটি থেকে হলুদ নিয়ে আমার গালে ছোঁয়াতেই তিনি ঝরঝর করে কেঁদে ফেললেন। তার কান্না দেখে আমারও চোখে জল চলে এলো। তবে আমি কাঁদলাম না। এই ছোট্ট জীবনে অনেক কেঁদেছি। আজ আমার সুখের দিন। আজ কোনো মতেই কাঁদা যাবে না। মা কাঁদতে কাঁদতে বললেন, তুই আমাকে ছেড়ে দূরে কোথাও যাবি না, এটাই শান্তি। একটা মেয়েকে তো হারিয়েছি, আরেকটাকে হারাতে পারবো না। রুবু, দেখিস তুই জীবনে অনেক সুখী হবি। আমি কিছু না বলে চুপ করে রইলাম। রিনুদের নাচের আসর শুরু হয়ে গিয়েছে। শুরুতে রিমু মিমুরা বলেছিল তারা নাকি এসব নাচফাচে নেই। এখন দেখি তারাও দলে ঢুকে পড়েছে এবং খুব সুন্দর করে নাচছে। ওরা নাচছে আর দলে দলে গাইছে, লীলা বালি ভর যুবতী সৈগ ভর, যুবতী সৈগ কি দিয়া সাজাই মুতরে। অপূর্ব দৃশ্য। আমি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছি। এমনি সময়ে হাতে চিমটি কাটার মতো অনুভব করলাম। তাকিয়ে দেখি একটা ৯-১০ বছরের গোলগাল ছেলে এসে দাঁড়িয়েছে। আমি বললাম, কি সমস্যা? ছেলেটা বলল, নিনু আপা আপনাকে ছাদে ডাকে। আমি অবাক হয়ে বললাম, আমাকে? ছেলেটা মাথা নাড়ল। আমি মার দিকে তাকাতেই মা বললেন, যা, তবে এখানে আর আসার দরকার নেই, অনেক রাত হয়েছে। তুই সিধা তোর ঘরে চলে যাস। আর শোন, ছাদের ভেতরেও যাবি না, বাইরে থেকে কথা বলে চলে আসবি। আমি আর দ্বিরুক্তি করলাম না। চুপচাপ মায়ের কথা মেনে নিলাম। ছাদে গিয়েই দেখি লোহার দরজাটা ভেতর থেকে বন্ধ। আমার সন্দেহ হলো ছেলেটা আমার সঙ্গে ঠাট্টা করছে না তো আবার, নয়তো নিনুই বা আমাকে এত রাতে ছাদে ডাকবে কেন। তাই ঠিক করলাম নিচে নেমে আসবো, আর ভেতরে যাব না। কিন্তু এমনি সময় ছাদের দরজাটা খুলে গেল এবং আমি কিছু বুঝে ওঠার আগেই ভেতর থেকে দুটো হাত টেনে আমাকে অন্ধকারের ভেতরে নিয়ে চলে গেল। ঘটনার আকস্মিকতায় কি প্রতিক্রিয়া করব আমি সেটাই ভুলে গেছি। খানিকক্ষণ বাদে গেট লাগানোর ক্যাচ ক্যাচ শব্দে আমার হুঁশ ফিরে এলো। হুঁশ ফিরতেই দেখি আমার সামনে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। ছায়ামূর্তিটা আস্তে আস্তে আমারই দিকে এগিয়ে আসছে। ভয়ে আমার গলা শুকিয়ে গেল। আমি কাঁপা গলায় বললাম, কে? তখন ছায়ামূর্তিটা তখন ছায়ামূর্তিটা গম্ভীর গলায় বলে উঠল, তোমার বর। এতক্ষণে আমি ছায়ামূর্তিটাকে চিনতে পারলাম। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বললাম, নিনুর কথা বলে আপনি আমাকে ছাদে ডাকিয়েছেন তাই না? এখন বলুন, কেন ডেকেছেন? আপনি জানেন না দাদিজান বিয়ের আগ পর্যন্ত আমাদেরকে দেখা করতে নিষেধ করেছেন? ফরহাদ ভাই আমার দিকে এগিয়ে আসলেন। আমার হাতটা হ্যাচকা টেনে নিজের দিকে ফেরাতে ফেরাতে বললেন, আমার বউ, তাই আমি দেখা করব কিনা সেটা আমার ব্যাপার, এর মাঝে অন্যরা কে বলার। বলেই তিনি আমার দিকে আরেকটু ঝুঁকে এলেন। আমি অস্বস্তিতে পড়ে গেলাম, কারণ এর আগে কখনো কোনো পুরুষের এতটা কাছাকাছি আমি কখনোই যাইনি। তাই এসবে আমি অভ্যস্ত না। আমি মুখটা অন্যদিকে ফিরিয়ে বললাম, আচ্ছা, বুঝলাম। আপনি এখন একটু দূরে সরুন। এত কাছে আসছেন কেন? আশ্চর্য। ফরহাদ ভাই আমার কথা শুনলেন না। আমার মুখটা ধরে নিজের দিকে ফেরালেন।
আমার ঠোঁটের একদম কাছাকাছিতে ঠোঁট এনে ফিসফিসিয়ে বললেন, সত্যি? 2 বছর 1 মাস 18 দিন 12 ঘন্টা 17 মিনিট? আমি অবাক হয়ে গেলাম। ফরহাদ ভাই কি বলছেন? কিছুই বুঝতে পারছি না। আমি ভ্রু কুঁচকে বললাম, মানে? ফরহাদ ভাই কিছু বললেন না। আমার গালে আলতো করে চুমু খেয়ে বললেন। কিছু না। আমি অস্বস্তি আর লজ্জায় রীতিমতো কান্না পেয়ে গেল। আমি ফোঁফাতে ফোঁফাতে বললাম, আপনি খুব ভীষণ অসভ্য। আগে জানলে আমি মরে গেলেও বিয়েতে রাজি হতাম না। ফরহাদ ভাই তখন গম্ভীর গলায় বললেন। সত্যি অসভ্য? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, আপনি খুব খারাপ, সঙ্গে অসভ্য। ফরহাদ ভাই তখন আমার ঠোঁটে চুমু খেয়ে বললেন। আর এখন? আমি অস্পষ্ট গলায় বললাম, এখন আরো বেশি। এই বলে আমি হাত ছাড়ানোর চেষ্টা করতেই ফরহাদ ভাই ধমকে উঠলেন। কড়া গলায় বললেন। চুপচাপ দাঁড়িয়ে থাকো, একদম স্টেট। আমি ফুঁসে উঠে বললাম, একবার বমি খেয়ে শিক্ষা হয়নি? আবার বমি খেতে এসেছেন? হাত ছাড়ুন। এমনি সময় হঠাৎই দেখি ফরহাদ ভাই আমার গালে কি যেন লাগিয়ে দিচ্ছেন। আমি আঁতকে উঠে বললাম, খবরদার, আমার চেহারায় উল্টাপাল্টা কিছু লাগাবেন না। কালো হলেও আমার চেহারা আমার কাছে দামি। ফরহাদ ভাই বিরক্ত গলায় বললেন। এটা হলুদ। আমি বললাম, তাহলে ঠিক আছে, আপনি ঝুঁকুন, আমিও আপনার গালে লাগিয়ে দিচ্ছি। ফরহাদ ভাই ঝুঁকলেন। আমি আমার গাল থেকে একটু হলুদ নিয়ে তার নাকে ছুঁয়ে দিলাম। বললাম, ওরা তখন আপনাকে হলুদ লাগাতে এসেছিল, লাগালেন না কেন? ফরহাদ ভাই ক্ষীণ গলায় বললেন। কারণ আমাকে ছোঁয়ার অধিকার শুধু তোমার, আর কারো নয়। আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। অন্ধকারে যদিও বা কিছুই দেখা যাচ্ছে না, তবে আমি জানি তিনিও আমার দিকে তাকিয়ে আছেন এক দৃষ্টিতে। এমনি সময় হঠাৎই বিকট শব্দে বিদ্যুৎ চমকে উঠল। আমার ঘোর কেটে গেল তাতে। ব্যস্ত গলায় বললাম, ভেতরে চলুন তো, আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে। ফরহাদ ভাই বললেন। আরো কিছুক্ষণ থাকি, ছাদে ভালোই লাগছে। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, আর যদি বৃষ্টি পড়ে? ফরহাদ ভাই নির্লিপ্ত গলায় বললেন। তাহলে ভিজবো। ভোর থেকে মুষলধারে বৃষ্টি পড়ছে। এখন দুপুর হয়ে এসেছে, কিন্তু বৃষ্টি থামাথামির কোনোই নাম নেই। মাঝে অবশ্য 2-1 বার কমে এসেছিল, কিন্তু পুরোপুরিভাবে থামেনি। চারপাশে তাই হাঁটু জল পানি উঠে গেছে। আমি বারান্দা থেকে দাদিজানের ঘরের ভেতরে চলে আসলাম। দাদিজানের ঘরে এই মুহূর্তে মানুষই গিজগিজ করছে। কোথাও বসবার মতন জায়গা অবশিষ্ট নেই। আজ খোকা ভাইয়ার বিয়ে। কথা ছিল দুপুরের দিকে বরযাত্রী বেরোবার, কিন্তু বৃষ্টির জন্য আটকে গেছে। এখন বৃষ্টি থামা না পর্যন্ত বলা যাচ্ছে না কখন বরযাত্রী বের হবে। বাইরে বেরিয়ে দেখি বড় চাচি হাসি হাসি মুখে দাঁড়িয়েছেন, হাতে মিষ্টি পানের ট্রে। আমি এগিয়ে যেতেই তিনি বললেন। পান খাবে রবু? আমি মাথা নেড়ে বললাম, না, খাবো না। বড় চাচি তবুও জোর করে আমার হাতে পানের খিলি ধরিয়ে দিতে দিতে বললেন। এখন খেতে মন না চাইলে পরে খাবে। এই অবস্থায় পান খেতে ভালো লাগে। আর তুমি এখনো তৈরি হওনি কেন বলো তো? বৃষ্টি থামার পরপরই তো বরযাত্রী যাবে, তখন তো তাড়াহুড়ো লেগে যাবে। যাও, শাড়ি পাল্টে এসো। আমি পান নিতে নিতে বললাম, উনি কোথায়? বড় চাচি বললেন। উনি কে ফারহাদ? ও তো খেজুর কিনতে গিয়েছে। আমার ছেলেটার হয়েছে এক জ্বালা। ভালো পেয়েছে বলে যার যার কাজ তার উপর গছিয়ে দেয়। আশফাককে বলেছিলাম খেজুর কিনে রাখতে, কিন্তু গাধাটা ভুলে গিয়েছে। শেষ মুহূর্তে এসে বলে তার নাকি খেজুর কেনার কথা মনে ছিল না। এটা শুনে বৃষ্টির ভেতর ছাতা হাতে ছেলেটা বেরিয়ে গেছে খেজুর কিনতে। এখন ভালো বলায় পেয়ে সহি সালামতে বাড়ি ফিরতেই হলো। আমি চিন্তিত মুখে জানালা দিয়ে বাইরে তাকালাম। বৃষ্টির বেগ আরো বেড়েছে। ইস, এত বৃষ্টির ভেতরে মানুষটা না জানে খেজুর কিনতে কোথায় কোথায় ঘুরছে। বড় চাচি তখন নরম গলায় বললেন। থাক, আর চিন্তা করো না। এই অবস্থায় তোমার জন্য বেশি চিন্তা করা ঠিক হবে না। বাচ্চার উপরে খারাপ প্রভাব পড়বে। ভালো কথা, ফারহাদকে জানিয়েছে এই সুখবর? আমি বললাম, না। বড় চাচি বললেন। জলদি জানিয়ে দিও। খবরটা শুনে সে খুব খুশি হবে। এই বংশের তৃতীয় প্রজন্মের প্রথম বাচ্চা। তোমার শ্বশুরই তো এত খুশি যে বলার বাহিরে। কাল শুনেই বলছিল যে এলাকায় নাকি জিলাপি বাজবে, কিন্তু আমি বাধা দিলাম। কারণ বলা তো যায় না, যদি নজর টজর লেগে যায়। তার উপরে প্রথম বাচ্চা, একটু সাবধানে থাকা উচিত। আমি মৃদু হেসে আমার ঘরে চলে গেলাম। ঘরে যাওয়ার খানিকক্ষণ বাদেই ফরহাদ ভাই ঘরে ঢুকলেন।
ঘরের দরজাটা লাগিয়ে ভেজা শার্টটা খুলতে খুলতে বললেন, ভাবছি আজ আর বিয়েতে যাব না। 2 ঘন্টা ধরে বাজারে ঘুরতে ঘুরতে আমার শরীরের সব শক্তি ফুরিয়ে গিয়েছে। আমি বললাম, তাহলে আমিও যাব না। আপনাকে ছাড়া সেখানে গিয়ে আমার কোনোই কাজ নেই। উনি হাসলেন আমার কথা শুনে, ঠেস মেরে বললেন, ব্যাপার কি, আমার বৌদি কি ইদানিং জামাই সোহাগী হয়ে যাচ্ছে? 5 মাসেই এত পরিবর্তন? কাছে আসো তো, দেখি জ্বর এলো নাকি। আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, কোনো জ্বর-টর না। আপনি যান তো, গিয়ে গোসল করে আসুন। ভিজে শরীরে এতক্ষণ দাঁড়িয়ে থাকবেন না। উনি বাধ্য ছেলের মতন গোসল করতে চলে গেলেন। বেশ খানিকক্ষণ সময় লাগিয়ে গোসল করলেন। তার গোসল করতে এমনিতেই অনেক সময় লাগে। ছেলেদেরও যে গোসল করতে এত সময় লাগতে পারে আমার ধারণাই ছিল না। ফরহাদ ভাইকে দিয়ে জানলাম। বরযাত্রী চলে গিয়েছে কিছুক্ষণ হলো। পুরো বাড়ি এই মুহূর্তে খালি। শুধু আমি এবং উনি আছি। সবাই অবশ্য আমাকে খুব জোর করছিল সাথে যাবার জন্য, কিন্তু আমি রাজি হইনি। এ নিয়ে রিনু ঠাট্টা করে বলেছিল আমি নাকি বর্ষহাগী। তখন আমার কি যে লজ্জা লেগেছিল সেটা বলার বাহিরে। শুধু সে নয়, সবাই আজকাল একই কথা বলে। আগে হলে হয়তোবা আমার রাগ লাগতো, কিন্তু এখন শুধুই লজ্জা লাগে। ব্যাপারটা সত্যিই ভীষণ অদ্ভুত। আমি বুঝতে পারছি যে আমার ভেতরে কত বড় পরিবর্তন হয়েছে। এই 5 মাসে এমন সব বদঅভ্যেস হয়েছে যা বলার বাহিরে। আর সবই ফরহাদ ভাইকে কেন্দ্র করে। মাঝরাতে ঘুম ভেঙেই যদি দেখি আমার পাশে সেই মানুষটা নেই, তখন অস্থির অস্থির লাগে, কান্না পেয়ে যায়। এমন আরও বিচিত্র সব অভ্যাস হয়ে গেছে। এই যেমন আজকের ঘটনার কথাই বলা যাক। বিয়েতে 3 মাইক্রোবাস ভর্তি করে মানুষ গিয়েছে, কিন্তু আমি যাইনি। কারণ উনি জানেন যে সে কারণে। এখানে আমি চাইলেই যেতে পারতাম। মা, বাবা, রিনু, রিবু, বড় আপা, বড় ভাইয়া সবাই যাচ্ছিলেন। সেখানে আমি গেলে নিশ্চয়ই বড় কোনো দোষ হতো না। স্বাচ্ছন্দ্যে যেতে পারতাম। কিন্তু মানুষটাকে বাড়িতে একা ফেলে যেতে কেন খুব খারাপ লাগছিল। তাই যেতে পারিনি। আর পারবও না কোনোদিন। তখন অন্ধকার নেমে গেছে। বৃষ্টি থেমে গিয়েছে কিছুক্ষণ হলো। কিন্তু আকাশ এখনো যথেষ্ট মেঘলা। প্রচুর হাওয়া দিচ্ছে। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। এমনই সময় পেছন থেকে উনি এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন, বিয়েতে যেতে না পারার জন্য আফসোস হচ্ছে? আমি সামনে ফিরে বললাম, না তো, আমার তো আরো খুশি লাগছে আপনার সঙ্গে একা সময় কাটানোর সুযোগ পেয়ে। উনি গর্বিত কণ্ঠে বললেন, সব আমার ভালোবাসাই হয়েছে। আমার ভালোবাসার ডোজেই তুমি এমন সুইট হয়ে গিয়েছো। নইলে পাড়ার কুচুটে মহিলা থেকে তো কম ছিলে না, শুধু উল্টো পাল্টা বকতে। আমি বিরক্ত হলাম। এমন চমৎকার একটা মুহূর্তে এসব কথা বলার কি কোনো অর্থ আছে? আমি ওনার থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই উনি আমাকে কোলে তুলেন। আমার কানের কাছে ফিসফিসিয়ে বললেন, যে কাজ পারবে না সেটা করতে যেও না। আমি রাগে মুখ ঘুরিয়ে নিলাম। উনি বললেন, আচ্ছা যাও, সরি, আর বলবো না। আমি ক্ষীণ গলায় বললাম, আপনি খুব খারাপ। জানি। আর কিছু? আমি কিছু বললাম না, চুপ করে রইলাম। উনি আমাকে নিয়ে গিয়ে আলতো করে বিছানার উপর বসিয়ে দিলেন। বাইরে তখন প্রবল জোরে ঝড় শুরু হয়েছে। জানালাটা খোলা থাকায় বাতাসে আমার শাড়ির নীল আঁচল উঠছে। উনি আমার দিকে তাকালেন। এমন সময় হঠাৎ তিনি আমার চুলের কাঁটাটা খুলে ফেলে বললেন, এখন সুন্দর লাগছে। আমি হাসলাম। লোকটার পাগলামো কখনোই কমবে না। আমি চাই কখনোই না কমুক। উনি আমার দিকে এক পলক তাকিয়ে বেলি ফুলের চমৎকার একটা গাছটা বের করলেন। আমার খোলা চুলে আটকে দিতে দিতে বললেন, বৃষ্টির ভিতরে অনেক কষ্টে এই ফুলগুলো খুঁজে পেয়েছিলাম। ভাগ্যিস পেয়েছি, নইলে জানতেই পারতাম না তোমাকে গাছরা ফুলে কত মানায়। আমি মৃদু স্বরে বললাম, আমার না আপনাকে একটা কথা বলার ছিল ফরহাদ ভাই। আ- 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 আপনি না মামা হতে চলেছেন। কথাটা বলবার পরে মনে হলো আমি কি বলে ফেলেছি। উফ, উফ, উফ। আমার জীব বোধহয় এই জীবনে আর শুধরবে না। বদমায়ের জীব কোথাকার। আমি ওনার দিকে তাকিয়ে দেখি তিনি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছেন। উনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তুমি আর শুধরবে না রুবু। ওনার কথাটা শুনে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। লজ্জায় মুখটা গরম হয়ে গেল। আমি তাড়াতাড়ি মুখ ফিরে জানালার বাইরে তাকালাম। বাইরে তখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। দূরের গাছগুলো বৃষ্টির জলে ধুয়ে একদম সবুজ হয়ে উঠেছে। অথচ আমার ভেতরে যেন ঝড় বইছে। আমি নিজেকে মনে মনে বকতে লাগলাম,
এভাবে কেউ বলে নাকি? আপনি মামা হতে চলেছেন, এই কথাটি কি এভাবে বলা যায়? উফ আল্লাহ! উনি এখন কি ভাবছেন কে জানে? আমি চুপচাপ দাঁড়িয়ে আছি দেখে উনি হালকা হেসে উঠলেন। সেই চেনা হাসি, যে হাসি দেখলে আমার মন অকারণে শান্ত হয়ে যায়। উনি আলতো করে আমার চিবুকটা উঁচু করে বললেন, এত লজ্জা পাচ্ছ কেন? আমি কি তোমার কাছে পড় নাকি? আমি কিছু বলতে পারলাম না, শুধু মাথা নিচু করে রইলাম। উনি একটু ঝুঁকে এসে আমার চোখের দিকে তাকিয়ে বললেন। তবে একটা কথা বলি, আমি ধীরে ধীরে তাকালাম ওনার দিকে। আজকে তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানিয়ে দিলে রুবু। কথাটা শুনে বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। আমি ঠোঁট কামড়ে মুচকি হেসে ফেললাম। উনি আমার খোলা চুলে গুজে দেওয়া বেলি ফুলের গাছটা ঠিক করে দিলেন। ফুলগুলোর মিষ্টি গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ছিল। হঠাৎ করেই একটা দমকা বাতাস এসে বারান্দায় বৃষ্টির পানি ছিটিয়ে দিল। আমি কেঁপে উঠতেই উনি দ্রুত আমার হাত ধরে ভেতরে টেনে নিলেন। ঠান্ডা লেগে যাবে তো তোমার। এখন আর তুমি একা না। ওনার কথাটা শুনে আবারও লজ্জা পেলাম, কিন্তু সেই লজ্জার ভেতরেও অদ্ভুত এক ভালো লাগা কাজ করছিল। আমি ধীরে করে সোফার এক কোণায় গিয়ে বসলাম। উনিও এসে আমার সামনে হাঁটু গেড়ে বসলেন। একটা কথা সত্যি করে বলবে? আমি অবাক হয়ে বললাম, কি কথা? তুমি খুশি তো? প্রশ্নটা শুনে আমার চোখ হঠাৎ ভিজে উঠল। আমি জানি না কেন কেঁদে ফেলতে ইচ্ছে করছিল। হয়তো এই মানুষটার ভালোবাসা আমাকে বারবার দুর্বল করে দেয়। আমি মৃদু স্বরে বললাম, অনেক খুশি। এতটা খুশি আমি কোনো দিনও ছিলাম না। উনি কিছুক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর হঠাৎ করেই আমার দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, জানো রুবু, ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছে ছিল একটা ছোট্ট সংসার হবে। সেখানে অনেক শান্তি থাকবে, অনেক ভালোবাসা থাকবে। আর সেই সংসারে একটা ছোট মানুষ আমাকে বাবা বলে ডাকবে। আমি মুগ্ধ হয়ে ওনার কথা শুনছিলাম। ওনার চোখে তখন শিশুর মতো উচ্ছ্বাস, যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর স্বপ্নটা উনি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন। কিন্তু আমি কখনো ভাবিনি সেই স্বপ্নটা তোমাকে নিয়ে পূরণ হবে। তুমি আমার জীবনে আসার পর সব কিছু বদলে গেছে রুবু। আগে আমি শুধু বেঁচে ছিলাম, আর এখন আমি বাঁচতে শিখেছি। আমার চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি দ্রুত চোখ মুছে ফেললাম, কিন্তু উনি সেটা দেখে ফেললেন। উনি মৃদু হেসে বললেন, এই পাগলি মেয়ে, আজকের দিনে কেউ কাঁদে নাকি? আমি ঠোঁট ফুলিয়ে বললাম, আমি কাঁদছি না তো। আচ্ছা তাই? তাহলে এই চোখের পানিগুলো বৃষ্টির? আমি এবার সত্যিই হেসে ফেললাম। উনিও হেসে উঠলেন। সেই হাসির শব্দে পুরো ঘরটা যেন উষ্ণ হয়ে উঠল। বাইরে তখনও ঝুম বৃষ্টি। বিদ্যুৎ চমকালো, পুরো আকাশ এক মুহূর্তের জন্য সাদা হয়ে উঠছে। আমি ধীরে করে উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ালাম। উনি পিছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরলেন। কি ভাবছো এত? আমি আস্তে করে বললাম, আমাদের বাচ্চাটা কেমন হবে ভাবছি। মেয়ে হলে তোমার মতো হবে, আর ছেলে হলে আমার মতো। আমি ভ্রুকুচকে বললাম, না না, ছেলে হলেও আমার মতোই হবে, শান্তশিষ্ট আর ভদ্র। তুমি শান্তশিষ্ট? এই জীবনের সবচেয়ে বড় মিথ্যা বললে কিন্তু। আমি রাগ দেখিয়ে ওনার বুকে হালকা একটা ঘুষি মারলাম। উনি হেসেই চলেছেন। তারপর হঠাৎ করেই গম্ভীর হয়ে গেলেন। রুবু, আমি তাকালাম ওনার দিকে। আমি জানি না আমি কতটা ভালো মানুষ, কিন্তু একটা কথা তোমাকে কথা দিয়ে বলতে পারি, তোমাকে আর আমাদের সন্তানকে আমি সব সময় আগলে রাখবো। পৃথিবীর কোনো কষ্ট তোমাদের ছুঁতে দেব না। কথাগুলো শুনে আমার বুকটা কেঁপে উঠল। এই মানুষটা হয়তো খুব বেশি বড় বড় কথা বলতে জানেন না, কিন্তু ওনার প্রতিটা কথার ভেতরে অদ্ভুত এক নিশ্চয়তা থাকে। আমি ধীরে করে ওনার বুকে মাথা রাখলাম। ওনার হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল এই শব্দটাই বুঝি আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়। অনেকক্ষণ আমরা দুজন চুপচাপ দাঁড়িয়ে রইলাম। কোনো কথা ছিল না, অথচ নীরবতার মাঝেও হাজারটা অনুভূতি ছিল। বাইরে বৃষ্টি পড়ছিল, ভেতরে আমাদের ছোট্ট পৃথিবীটা ধীরে ধীরে নতুন এক স্বপ্নে ভরে উঠছিল। হঠাৎ উনি নিচু স্বরে বললেন, জানো রুবু, আজকে তোমাকে নতুন করে ভালোবাসতে ইচ্ছে করছে। আমি লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেললাম। উনি আমার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিলেন। ঠিক সেই মুহূর্তে মনে হলো, পৃথিবীতে সুখ বলতে যদি কিছু থাকে, তাহলে হয়তো এই মুহূর্তটার নামই সুখ। বাইরে তখনও বৃষ্টি হচ্ছিল।
বেলি ফুলের গন্ধে ভরেছিল চারপাশ। আর আমাদের দুজনের মাঝখানে নিঃশব্দে জন্ম নিচ্ছিল একটা নতুন ভালোবাসার গল্প। সমাপ্ত।